স্বাগতম সবাইকে। প্রতিদিনের ন্যায় আজকে এসপি কোচিংয়ের পক্ষ থেকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাউন্ডের বিষয়ে একটু সবাই জানাবো, সাউন্ডটা ক্লিয়ার কিনা। আর একটু পরেই এইচএসসি 26 ব্যাচের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন ক্লাস। যারা এখনও যারা নিজেকে প্রস্তুত করে নিতে পারোনি ইংলিশ ফার্স্ট পেপারে, তারা আজকের লাইভ ক্লাসটা দেখলে অনেক উপকৃত হবে এবং বন্ধুদের শেয়ার করে দাও। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ক্লাসটি শুরু করতে যাব। এখনও যারা শেয়ার করেনি বন্ধুদের জানিয়ে দিই, যাতে দ্রুত প্রথম থেকেই অ্যাড হয়ে তারা যাতে পুরো ক্লাসটি দেখতে পারে। আমি আবার একটু বলছি, যারা 26 পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের যে টপিক নিয়ে স্যার আলোচনা করবেন, নিজেরাও ক্লাসটি দেখব এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিব, যাতে শুরু থেকেই তারা ক্লাসটি উপভোগ করতে পারে। আমি আবার একটু বলছি, যারা 26 ইতিমধ্যে যারা যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ। আর নিজেরা উপকৃত হওয়ার পাশাপাশি বন্ধুদেরও একটু উপকার করব। লাইভটা শেয়ার করে দিই, প্রয়োজনে ফ্রেন্ড সার্কেলের গ্রুপ থাকলে ওখানেও জানিয়ে দিই একটু যে ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, বিশেষ করে 26 পরীক্ষার্থী যারা আছে তারা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করবে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ক্লাসটা শুরু করব।
কিছুক্ষণ পরেই ক্লাস শুরু হচ্ছে। তো এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখো একটু। তোমরা যারা যুক্ত হয়েছো অসংখ্য ধন্যবাদ। এইচএসসি 2026 ব্যাচ। তো ইংলিশ ফার্স্ট পেপারের উপর 100% কমন উপযোগী একটা সাজেশন আজকে তোমরা পেয়ে যাবো আশা করছি। তো তোমরা যারা যুক্ত হয়েছো একটু কমেন্টে জানাও যে সাউন্ড ক্লিয়ার আছে। অনেকেই বলেছো সাউন্ড ক্লিয়ার আছে। তো তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, লাইক বাটনে গিয়ে লাইক বাটনে ক্লিক করে দাও, সাথে শেয়ার করে দাও। আর যারা শেয়ার করবে অবশ্যই শেয়ারে ডান লিখে দাও। তোমার একটা শেয়ারে তোমার আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের আজকের ক্লাসটা পেয়ে যাবে এবং অনেক স্টুডেন্ট উপকৃত হবে। তো আরেকজনকে উপকার করার উদ্দেশ্যে হলেও তুমি আজকের ক্লাসটা শেয়ার করে দাও। আবিদ হোসেন শেয়ার করেছি, থ্যাংক ইউ ভাইয়া। এই অনেকেই যুক্ত হওয়ার এখনো বাকি রয়েছে। কয়েক মিনিট পরে আমরা ক্লাস শুরু করছি, কয়েক মিনিট পরে ক্লাস শুরু হবে। ত্রিনয় শেয়ার ডান, ধন্যবাদ ত্রিনয়। ক্লিয়ার আছে সাউন্ড? অনেকেই যুক্ত হয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। কেমন আছো সবাই? ভালো আছো আশা করছি। তো সামনেই তোমাদের এইচএসসি ফাইনাল বোর্ড পরীক্ষা। তো সেই 7ই জুন পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষা পিছানো হয়েছে। তো আমরা গতকাল বা পরশু দিন জানতে পারলাম যে পরীক্ষা একটু পিছানো হয়েছে। যাই হোক, এটা ভালো হয়েছে, তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য আরও বাড়তি কিছু সময় পেয়েছো। কিন্তু তোমার প্রস্তুতিকে এবার আরও ভালো করতে হবে। তো আজকে এই ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ একটা ফাইনাল সাজেশন দেওয়ার জন্য চেষ্টা করছি। তোমরা সবাই যুক্ত থাকবে এবং তুমি এই যে বইটা ইংলিশ ফর টুডে বইটা পাশে নিয়ে বসো। ইংলিশ ফর 2026-এর যে বইটা আছে, আগের কোনো বই হবে না। আমাদের যে এখানে সাজেশনটা যেভাবে রেডি করা হয়েছে, ইউনিটগুলো কিন্তু এই যে 2024 একাডেমিক ইয়ার 2024-25 এই বইটা তুমি একটু পাশে রাখো। এটা ক্লাস চলাকালীন একটু কাজে লাগবে, তো বইটার সাথে রাখো, ঠিক আছে? তো আমি আগেই বলে দিচ্ছি, আমাদের যে এখানে প্যাসেজের যে সাজেশনটা দেওয়া হয়েছে, প্যাসেজের সাজেশনটা কিন্তু এই বই অনুসারে, তুমি ইউনিট লেসন কিন্তু এই বই অনুসারেই পাবে, ঠিক আছে? বইটা পাশেই রাখো। অনেকে যুক্ত হয়েছে, ধন্যবাদ। তো যারা যুক্ত হয়েছে, অর্পিতা শেয়ার ডান, ঐন্দ্রিলা চৌধুরী শেয়ার ডান, প্রিয়ন্তী শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা শুরু করছি আমাদের আলোচনা। আমাদের দেখো, এইচএসসি পরীক্ষা তোমার লাইফের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। তুমি আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়েই এসেছো, এসএসসি পরীক্ষা মতোই এইচএসসি পরীক্ষা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো এইচএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার পর অ্যাডমিশন টেস্ট, এই পর্যন্ত তোমাকে একটু পরিশ্রম করে যেতে হবে। তোমার পরিশ্রমেই তোমাকে ভালো রেজাল্ট এনে দিবে। তোমাকে পরিশ্রম করতে হবে, সবচেয়ে বেশি সময় দিতে হবে পড়ার টেবিলেই তোমাকে বেশি সময় দিতে হবে। বাইরে ঘোরাফেরা, আড্ডা দেওয়া সব কিছু বাদ দিয়ে, যারা এতদিন সিরিয়াস হয়নি, আজকে থেকে সিরিয়াস হয়ে যাও ভালো একটা রেজাল্ট করার জন্য। আজকে থেকেই তুমি কী করো, তোমার পড়ার রুটিন চেঞ্জ করে ফেলো, পড়ার টেবিলের সময় আরও বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে যে সাজেশনটা দিব, এই সাজেশনটা তুমি খুব দ্রুতই কমপ্লিট করবে।
ঠিক আছে? এই সাজেশন থেকে আশা করছি 100% না পেলেও তুমি 90% বা 80% প্লাস কমন পাবে। ঠিক আছে? তো তুমি সাজেশনটা কীভাবে নিবা, সাজেশনটা তুমি স্ক্রিনশট দিয়ে রাখবা। আর যাদের আমাদের আজকের সাজেশনের PDF প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের অফিসে স্পি কোচিং অফিসে যোগাযোগ করবা। ঠিক আছে? অনেকে যুক্ত হয়েছো, ধন্যবাদ। যারা যুক্ত হয়েছো ক্লাসের শেষ পর্যন্ত থাকো, কারণ আজকের সাজেশনটা তোমার খুব প্রয়োজন হবে, তোমার HSC বোর্ড পরীক্ষায় খুব কাজে লাগবে। তো আমরা দেরি না করে শুরু করি। দেখো, প্রথমে আমরা দেখে নিই তোমাদের HSC ফাইনাল পরীক্ষায়, HSC পরীক্ষায় তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে। তোমার পরীক্ষায় ফার্স্ট পেপার পরীক্ষায় কী কী থাকবে, ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় কী কী থাকছে দেখো, খেয়াল করে দেখো। তোমার প্রথমেই তোমার HSC পরীক্ষায় 3টা পেজেস থাকবে। তোমাদের যে টেক্সট বুক রয়েছে, ইংলিশ ফর টুডে বই রয়েছে, ইংলিশ ফর টুডে বই থেকে 3টা পেজেস থাকবে। ঠিক আছে? এরপর আরও কী কী থাকছে একটু দেখে নিই। প্রথমে একটা প্যাসেজ দেওয়া হবে, প্রথম প্যাসেজ থেকে দেখো, প্রথমে একটা প্যাসেজ দেওয়া হবে। আর প্রথম প্যাসেজ থেকে প্রথম একটা প্যাসেজ দেওয়া হবে। ওই প্যাসেজ থেকে কোয়েশ্চেন নম্বর 1-এর এতে MCQ দেওয়া হবে, 5টা MCQ দেওয়া হবে। এই 5টা MCQর জন্য মার্কস কত? 5। 5টা MCQর জন্য মার্কস কত? 5। এরপর কোয়েশ্চেন নম্বর 1-এর বিতে, কোয়েশ্চেন নম্বর 1-এর বিতে কোয়েশ্চেন দেওয়া থাকবে, 5টা কোয়েশ্চেন দেওয়া থাকবে। একটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 2, 5টার জন্য মার্কস হচ্ছে কত? 10। ঠিক আছে? এরপর কোয়েশ্চেন নম্বর, এরপর আরেকটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, এবং দ্বিতীয় সিন প্যাসেজ থেকে তোমাকে দেওয়া হবে কি? ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। তবে ইনফরমেশন ট্রান্সফার আসে না, তোমার পরীক্ষা আসবে ফ্লো চার্ট। আমি বলে দিচ্ছি, ইনফরমেশন ট্রান্সফার আসবে না, তোমার পরীক্ষা আসবে কি? ফ্লো চার্ট। এবং ফ্লো চার্টের জন্য ফ্লো চার্ট কীভাবে করতে হয়, কীভাবে করলে ভালো মার্কস পাওয়া যায়, তো ফ্লো চার্টের উপর আমরা ক্লাস দেওয়ার ট্রাই করব। তো ক্লাসের মধ্যে ফ্লো চার্টের উপর স্পেশাল যে ক্লাস হবে, ওই ক্লাসের মধ্যে তোমাকে বিস্তারিত বলার ট্রাই করব। ঠিক আছে? তো ফ্লো চার্ট দেওয়া থাকবে। ফ্লো চার্টটা কি 6টা বক্স দেওয়া থাকবে, একটা বক্সের আনসার করে দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, বাকি 5টা বক্স তোমাকে ফিল আপ করতে হবে। তবে বক্সগুলো কীভাবে করবা, বক্সের ভিতর কীভাবে লিখবা, ঠিক আছে, কীভাবে লিখলেই তোমার 10-এ 10 পাওয়া যাবে, বিস্তারিত তুমি ফ্লো চার্টের ক্লাসে পেয়ে যাবে আশা করছি। তো এখন দেখো, ফ্লো চার্টের জন্য মার্কস কত? 10। এরপর তৃতীয় একটা প্যাসেজ দেওয়া থাকবে, তৃতীয় প্যাসেজ থেকে তোমাকে কী করতে হবে? সামারি লিখতে হবে। তো সামারি লেখার জন্য আমাদের স্পেশাল একটা ভিডিও আমি করব তোমাদের জন্য, সবার জন্যই। সামারি তুমি কিভাবে লিখবা, সামারি লেখার নিয়ম কি, সামারি লেখার জন্য কি কি শর্ত তোমাকে অ্যাপ্লাই করতে হবে, কি কি সামারিতে আনা যাবে না, কি কি সামারিতে আনা যাবে, সামারি লেখার একটা সুন্দর ফরম্যাট। ঠিক আছে? সবগুলো তুমি আমাদের অফলাইন বেসের রেস্টুরেন্ট অফলাইনে পেয়ে যাবে। আর অনলাইন ক্লাসের মধ্যে সামারি নিয়েও একটা ক্লাস করার চেষ্টা করব যদি তোমাদের সাপোর্ট থাকে। ঠিক আছে? এরপর কোয়েশ্চেন নম্বর, তাহলে বুঝতে পারছো প্যাসেজ থেকে তুমি মার্কস কত পাচ্ছ? দেখো তো, প্যাসেজ থেকে তুমি মার্কস পাচ্ছ 5, 10, 15। দেখো, ফ্লো চার্ট 10, সামারি 10, টোটাল 35। মানে প্যাসেজ থেকে তুমি 35 মার্কসের আনসার করতে পারবা। ঠিক আছে? এই 35-এ 35 তুমি কমন পাবে আজকের সাজেশন ফলো করলে। ঠিক আছে? এরপর উইথ ক্লুজ থাকবে, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। তো উইথ ক্লুজের মধ্যে দেখো, বক্সে শব্দ দেওয়া থাকবে, এদিকে প্যাসেজের মধ্যে ছোটো একটা প্যাসেজ থাকবে যেখানে 10টা গ্যাপ থাকবে। একটা গ্যাপের জন্য মার্কস হচ্ছে 0.5 করে, 10টার জন্য মার্কস কত? 5। ঠিক আছে? এরপর ক্লোজ টেস্ট উইথাউট ক্লুজের মধ্যে কোনো বক্সে, উইথাউট ক্লুজ মানে বক্সে কোনো ক্লু দেওয়া থাকবে না, তোমার 10টা গ্যাপ, ছোটো প্যাসেজ দেওয়া থাকবে, একটা প্যাসেজের মধ্যে 10টা গ্যাপ থাকবে, একটা গ্যাপের আনসার তুমি সঠিক করতে পারলে 1 নম্বর, 10টার জন্য 10 নম্বর। ঠিক আছে? এরপর রিঅ্যারেঞ্জ মানে 10টা সেন্টেন্স তোমাকে ওলট পালটভাবে দিবে, তোমাকে ওই 10টা সেন্টেন্স সিকোয়েন্স আকারে প্রথমে সিকোয়েন্সটা লিখবা, এরপর প্যারাগ্রাফ আকারে যদিও না লিখলেও চলে, প্যারাগ্রাফে গেলে তোমাকে প্রশ্নে প্রায় বলে দেওয়া থাকে যে শুধুমাত্র সিকোয়েন্স লিখলেই হবে,
বক্স করে সুন্দরভাবে সিকোয়েন্সটা লিখবা, কোনটার পর কত হবে এটা লিখলে হবে। বাট আমি বলবো তোমাকে তুমি দুইটাই অ্যাপ্লাই করবা, তুমি সিকোয়েন্স আকারও লিখবা আবার প্যারাগ্রাফ আকারও লিখবা, ঠিক আছে? কারণ অনেক টিচার প্যারাগ্রাফ আকারে না লিখলে হয়তো 1 নাম্বার 2 নাম্বার কমাই দেয়, আবার অনেক টিচার শুধু সিকোয়েন্স লিখলে নাম্বার দেয়, অনেক টিচার প্যারাগ্রাফ সিকোয়েন্সও লিখতে বলে, প্যারাগ্রাফও না লিখলে আবার 1 নাম্বার 2 নাম্বার কমাই দেয়। তো তোমাকে কোনো রিস্ক নিয়ে লাভ নাই, তুমি রিঅ্যারেঞ্জ করবা, উপরে বক্স করে সুন্দরভাবে সিকোয়েন্সও করবা, আবার এদিকে প্যারাগ্রাফ আকারও লিখবা, তাহলে তুমি 10-এ 10, ঠিক আছে? তাহলে রিঅ্যারেঞ্জের জন্য মার্কস কত? 10। এরপর তাহলে দেখো, এই হলো আমাদের রিডিং পার্ট, যেখান থেকে মার্কস 60। দেখো 35 হচ্ছে তোমার প্যাসেজ থেকে, প্যাসেজের মার্কস কত? প্যাসেজের মার্কস হচ্ছে 35। এরপর উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ, এগুলোতে রয়েছে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জে হয়েছে 25। টোটাল কত? 60 মার্কস তুমি এই রিঅ্যারেঞ্জ পর্যন্ত রিডিং পার্টে তুমি 60 মার্কস রয়েছে। এরপর রাইটিং পার্টে 40 মার্কস। রাইটিং পার্টে কী কী থাকবে? রাইটিং পার্টে তোমার প্যারাগ্রাফ আসবে, যেটার মার্কস 10। তারপর হচ্ছে স্টোরি রাইটিং, স্টোরির মার্কস হচ্ছে কত? 7। এরপর ইনফর্মাল লেটার অথবা ইমেল, তবে ইমেল আসার সম্ভাবনা কম, ইনফর্মাল লেটারই আসার সম্ভাবনা বেশি। তো তুমি দুইটার প্রস্তুত নিয়ে যাবে, দুইটারই নিয়ম দেখে যাবা, যেটা সেটা করবে। তবে ইনফর্মাল আসার সম্ভাবনা বেশি, ইমেল আসবে না হয়তো, ইনফর্মাল লেটার আসার সম্ভাবনাই বেশি। তাহলে ইনফর্মাল লেটার অথবা ইমেলের জন্য মার্কস হতো 5। এরপর তোমার গ্রাফ অথবা পাই চার্টের জন্য মার্কস কত? 10। এরপর তোমাকে একটা কী দিবে? দেখো থিম, তোমাকে কবিতা দেওয়া থাকবে একটা, ওই কবিতা থেকে তোমাকে একটা থিম লিখতে হবে, এবং কবিতাগুলো টেক্সট বুক থেকে দেওয়া হবে। কোন কোন কবিতা তুমি থিমের জন্য দেখবা এগুলো বিস্তারিত বলবো, যে আমাদের সবগুলো দেখো, এই যে থিমের জন্য মার্কস কত? 8। তাহলে এখানে দেখো তো রাইটিং পার্টের মার্কস কত? 40। 10, 7, 5, দেখো 17 এর 5-এ কত? 23, ঠিক আছে? 17 এর 5-এ কত? 22, 32 এর 8-এ কত? 40, মানে 60 মার্কস। তারপর হচ্ছে রাইটিং পার্টে 40 মার্কস, টোটাল কত? 100 মার্কস। তোমার পরীক্ষায় 100 মার্কসের প্রশ্ন হবে এরকম, মানে এভাবেই তোমার কোয়েশ্চেন প্যাটার্ন এরকমই হবে। তাহলে তুমি বলো কোয়েশ্চেন সাউন্ড আর একটু বাড়ালে ভালো হবে স্যার। সাউন্ড কি ক্লিয়ার না? আচ্ছা আমি আবার একটু চেক করছি। যারা কোয়েশ্চেন প্যাটার্ন যারা বুঝেছো, মার্কস ডিস্ট্রিবিউশনটা যারা বুঝেছো, তাহলে একটু ডান লিখো, কমেন্টে ডান লিখো। তো অনেকেই যুক্ত হওয়ার বাকি রয়েছে, যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। আজকের ফাইনাল সাজেশন ক্লাসটা তোমার জন্য খুব জরুরি, ঠিক আছে? তো আজকে তোমাকে সাজেশন দিয়ে দিব। যারা সাজেশন ক্লাসটা বুঝতে পেরেছো, যারা ওই মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝতে পেরেছো, তুমি একটু ডান লিখে যাও, হ্যাঁ? আচ্ছা, আশা করছি অনেকেই বুঝতে পেরেছো এটা। তো তোমাকে এভাবেই তোমার কোয়েশ্চেন পরীক্ষায় এই সিস্টেমে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন এভাবেই হবে, এইগুলোই পরীক্ষায় আসবে। তো এগুলোর জন্য আমাদের কি করতে হবে দেখো। তো অনেকে যুক্ত হয়েছো, আসলে অনেকে বিদ্যুৎ না থাকার কারণে অনেকে হচ্ছে যুক্ত হতে পারছে না। তো যারা যুক্ত হতে পারছো না, সমস্যা নেই, তোমরা কি করে নিবা, তোমরা ওই যে পরবর্তীতে আমাদের পেজে ভিডিওটা থাকবে, ভিডিওটা দেখে নিবা। অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। বা অনেকেই ডান স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা পরবর্তী আমরা শুরু করি। আচ্ছা, তোমাদের পরীক্ষায় প্যাসেজ, দেখো তোমাদের পরীক্ষায় 3টা প্যাসেজ আসবে। ভাই বিষয়টা ভালো করে খেয়াল করো, পরীক্ষায় তোমার 3টা প্যাসেজ আসবে। ইংলিশ ফর টুডে বইটা, এই যে ইংলিশ ফর টুডে বইটা, এই বইটা থেকে তোমার 3টা প্যাসেজ দেওয়া থাকবে, এবং 3টা প্যাসেজ থেকে কোয়েশ্চেন নাম্বার 1-এর এতে MCQ, কোয়েশ্চেন নাম্বার 1-এর বিতে কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেন থাকবে। আর কোয়েশ্চেন নাম্বার দ্বিতীয় প্যাসেজ দিবে, দ্বিতীয় প্যাসেজ থেকে কোয়েশ্চেন নাম্বার 2 ফ্লো চার্ট, আর তৃতীয় প্যাসেজ দিবে, তৃতীয় প্যাসেজ থেকে কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে তোমার সামারি। এই 3টা প্যাসেজ থেকে টোটাল মার্কস হচ্ছে 35। এই 35 মার্কসের জন্য তোমাকে আমি যে প্যাসেজগুলো দিব আজকে, এই প্যাসেজগুলো থেকেই তোমার একদম সবগুলো কমন আসবে, ঠিক আছে? 35-এ তুমি কমন পাবে।
তো যে প্যাসেজগুলো দিবে এগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ওই প্যাসেজগুলো থেকে এমসিকিউ, কোয়েশ্চেন, তারপর হচ্ছে তোমার ফ্লো চার্ট, সামারি সবগুলো প্র্যাকটিস করবা, দেখবে এই প্যাসেজগুলো থেকেই তোমার কমন আসবে 100%। তো আমাদের বই রয়েছে, দেখো এটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইংলিশ ফার্স্ট পেপার এক্সারসাইজ বুক। এখানে আমরা প্রতিটা প্যাসেজের আমাদের যে প্যাসেজ সাজেশন দিব, এই প্যাসেজের সুন্দরভাবে গোছানো দেওয়া হয়েছে, প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজের নিচে মানে ইম্পর্টেন্ট শব্দগুলোর বাংলা মিনিং দেওয়া হয়েছে, বাংলা অর্থ দেওয়া হয়েছে। আবার বিভিন্ন এডমিশন টেস্টে দেখা যায় টেক্সট বুকের প্যাসেজের থেকে শব্দের আসে সিনোনিম অ্যান্টোনিম, সেজন্য আমরা এখানে পাশে এডমিশন টেস্টকে মাথায় রেখে এখানে সিনোনিম অ্যান্টোনিম দিয়েছি। আবার দেখো আমরা এখানে এমসিকিউ দিয়েছি। এমসিকিউতে দেখা যায় কি অনেকগুলো শব্দের অর্থ জানা না থাকার কারণে অনেকে এমসিকিউ মিলাতে পারে না, সেজন্য আমরা এখানে নিচে বাংলা অর্থ দিয়ে দিয়েছি, আবার নিচে উত্তরও দেওয়া আছে। অর্থাৎ এরপর দেখো আমাদের এখানে প্যাসেজগুলো প্রতিটা বইয়ের এই বইয়ের প্রতিটা প্যাসেজ থেকে এমসিকিউ এবং প্রশ্ন, এই যে এখানে তারপর হচ্ছে তোমার প্রশ্ন দেওয়া আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, প্যাসেজের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, আবার প্রশ্নের উত্তরও দেওয়া আছে, ঠিক আছে। এরপর আমরা আবার দেখো এখানে তোমাদের যে বললাম 35 মার্কসের আবার কি দেওয়া আছে, ফ্লো চার্ট। আমাদের এখানে এই যে ফ্লো চার্ট দেওয়া আছে, ফ্লো চার্টের পাশে আবার আনসার হিন্টস দেওয়া আছে, মানে আনসার দেওয়া আছে, এখানে ফ্লো চার্ট দেওয়া আছে। আবার সামারির জন্য এখানে সাজেশন আছে উইথ প্রসিজার, টোটাল 100 নম্বর, এবং পেছনে আমাদের রাইডিং বার্ড সাজেশনও রয়েছে, ঠিক আছে। 100 নম্বর প্রস্তুতি কিন্তু এই বইটা থেকে, ছোট বইটা থেকে 100% প্রস্তুত তোমার হয়ে যাবে। তো এই বইটা আমাদের অফলাইনে স্টুডেন্ট পেয়ে গেছে অলরেডি। তো এই বইতে আমাদের যে প্যাসেজগুলো দিবে, প্যাসেজগুলো বিস্তারিত রয়েছে। হ্যাঁ, তো আমি তোমাকে যে প্যাসেজগুলো দিচ্ছি, প্যাসেজগুলো তুমি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবা। এই প্যাসেজগুলো তোমার 35 মার্কস আনসার করার জন্য একদম এই প্যাসেজগুলোই যথেষ্ট। অল্প কিছু তোমাদের টেক্সট বুকে কিন্তু অনেকগুলো প্যাসেজ রয়েছে। এতগুলো প্যাসেজ কিন্তু তোমার যে সময় রয়েছে এই সময়ে প্র্যাকটিস করা সম্ভব নাও হতে পারে। তো আমি তোমাকে একদম অল্প কিছু সাজেশন দিচ্ছি প্যাসেজের, যেগুলো থেকে তুমি 100% কমন পাবে। এগুলো ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো আমি আবার যে সাজেশন দেবে এখান থেকে আমি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বলবো ওগুলো একটু আলাদাভাবে তুমি মার্ক করে নেবা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে ইউনিট 1, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইউনিট 1 দেখো ইউনিট 1 লেসন 2তে তুমি এই প্যাসেজটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এডুকেশন এইমস, ঠিক আছে। এডুকেশন এইমস এটা হচ্ছে 2, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, এটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, যে প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। তুমি এক্সট্রা মার্কস দিয়ে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে 2, আর এটা ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো, ভেরি ইম্পর্টেন্ট এটা। এরপর দেখো এটা ইউনিট 1 লেসন 4 এর, আর ফোক মিউজিক এটা হচ্ছে ইউনিট 2 লেসন 2তে, অ্যাকর্ডিং টু সাম মিথস এটা হচ্ছে ইউনিট 3 লেসন 3তে। তারপর হচ্ছে কণা প্যাসেজটা, এই যে ওই যে অ্যাস্ট্রোলজারের যে প্যাসেজটা রয়েছে এটা ইউনিট 3 লেসন 4 এ, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ইউনিট 6 লেসন 1 এ। যে এই প্যাসেজগুলোর মধ্যে এই দেখো এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা ভেরি ইম্পর্টেন্ট এই প্যাসেজটা। এটা একটু আরও এখানে 6টা প্যাসেজ দিছি, এই প্যাসেজগুলো তুমি একটু স্ক্রিনশট নিয়ে নাও, এই প্যাসেজগুলো স্ক্রিনশট নিয়ে নাও সবাই। আমি 1 মিনিট সময় দিচ্ছি, তুমি স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। ওকে, আশা করছি সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এই প্যাসেজগুলো তুমি খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই প্যাসেজগুলো থেকে এমসিকিউ, ফ্লো চার্ট, সামারি সবগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে 2টা প্যাসেজ মার্ক করে নাও। এই 2টা প্যাসেজ খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট লিখে দিছি আমি। এই প্যাসেজগুলো যেগুলো আমি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি এগুলো প্রথমেই তুমি দেখে ফেলবা, ঠিক আছে। এরপর দেখো আমরা পরবর্তী আরও প্যাসেজ রয়েছে, দেখো এরপর এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট, দ্য আনবিটেন গার্লস, ইউনিট
ইউনিট 7 দেখো, ইউনিট 7 লেসন 3তে ডানবিটান গার্লস অর্থাৎ দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস, এরপর দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, ইউনিট 8 লেসন 1-এ, হ্যাঁ, এরপর হচ্ছে দ্য অরফানেজ, এটা হচ্ছে জেরির প্যাসেজটা, মাদার ইন ম্যানভিল, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর দেখো চিলড্রেন মাস্ট আস্ট্রো, ইউনিট 9 লেসন 1-এ রয়েছে, অ্যাডোলসেন্ট কনস্টিটিউট, ইউনিট 9 লেসন 2-তে, এটা উই স্পেন্ড মানি, ইউনিট 10 লেসন 5-এ, ঠিক আছে। তারপর হচ্ছে যেটা তারপর এটা হচ্ছে তোমার ইউনিট 12 লেসন 2-তে। আচ্ছা, এই প্যাসেজগুলো দেখে দেখো ভালো করে, এই প্যাসেজগুলো দেখে, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো আমি 1 2 3 4 ওইদিকে দিয়েছি 2টা, এই ঠিক আছে, ওইদিকে 2টা দিয়েছি, এই 4টা, এই 4টা, ওইদিকে 2টা, 6টা, এই 6টা প্যাসেজ তুমি খুব ভালো করে দেখবা। আশা করি এই 6টা প্যাসেজ তুমি ভালো করে দেখবা। আর যদি তোমার হাতে এগুলো দেখার পর একটা, তোমার হাতে যদি সময় থাকে, এগুলো আগে এগুলো দেখে ফেলবো। আমি বলি আগে তোমাকে, আগের পেজে আগের স্লাইড আমি কিন্তু 2টা দিয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এখানে দিয়েছি 4টা, 6টা, এই 6টা প্যাসেজ 35 মার্কসের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 6টা প্যাসেজ তুমি আগে খুব ভালো করে দেখবা, ঠিক আছে। এই 6টা প্যাসেজ তুমি খুব ভালো করে দেখবা। তারপর এখানে মোট 13টা প্যাসেজ রয়েছে, এই 13টা প্যাসেজেই তোমার 35 মার্কসের জন্য জরুরি। এই 13টা প্যাসেজ দেখলে এখান থেকে তুমি 3টা প্যাসেজ কমন পাবে। এই প্যাসেজগুলো তুমি ভালো করে দেখবা। তবে আমি এখান থেকে আবার 6টা মার্ক করে দিয়েছি, আগের স্লাইডে 2টা দিয়েছি, এখানে 3টা, এখানে 4টা, তাহলে 6টা। এই 6টা প্যাসেজ ভালো করে বুঝো, এই 6টা প্যাসেজের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে 6টা প্যাসেজ দিছি, এই 6টা প্যাসেজ তুমি আগে ভালো করে, এই 6টা প্যাসেজের এমসিকিউ, ফ্লো চার্ট, এমসিকিউ কোয়েশ্চেন, তারপর হচ্ছে ফ্লো চার্ট, সামারি, এই 6টা প্যাসেজের ভালো করে দেখবা। তারপর অন্যগুলো দেখবে। এরপর তোমার হাতে সময় থাকলে এই ইউনিট 2 লেসন 2-এর এই প্যাসেজটা, তারপর হচ্ছে ইউনিট 9 লেসন 4-এর প্যাসেজটা, তারপর ইউনিট 11 লেসন, এই 3টা প্যাসেজ যদি সময় থাকে, এগুলো অপশনাল, যদি সময় থাকে, ঠিক আছে, যদি সময় থাকে তাহলে তুমি কি করবা, এই 3টা প্যাসেজ দেখে নিবা। তাহলে ভালো করে বোঝে নাও, মোট তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে 3টা প্যাসেজ আসবে, 3টা প্যাসেজ থেকে মার্কস কত, 35। এই 35 মার্কসের জন্য আমি 13টা প্যাসেজ দিয়েছি। এই 13টা প্যাসেজ থেকে আবার 6টা তোমাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি। তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে প্রথমে ওই 6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে 6টা প্যাসেজ দিছি, এই 6টা প্যাসেজ খুব ভালো করে দেখে ফেলবা। ওই 6টা প্যাসেজের এমসিকিউ, কোয়েশ্চেন, ফ্লো চার্ট, সামারি, এগুলো দেখবা। এগুলো দেখার পর, ঠিক আছে, এগুলো দেখার পর তবে ওই 13টা প্যাসেজের বাকি যে প্যাসেজগুলো রয়েছে, ওই প্যাসেজগুলোরও এমসিকিউ, ফ্লো চার্ট, সামারি তুমি দেখবা। এরপর যদি তোমার হাতে সময় থাকে পর্যাপ্ত, তারপর এই 3টা প্যাসেজ একটু দেখে নেবা। এ হলো প্যাসেজ নিয়ে কথা। তুমি স্ক্রিনশট নিয়ে নাও। আমি 1 মিনিট সময় দিছি, 1 মিনিট সময় দিছি, স্ক্রিনশট নিয়ে নাও। দীপ্ত 6 নম্বরটা শিটে নেই, 6 নম্বরটা যেটা শিটে থাকবে না, যেটা এটা আলাদাভাবে তোমাদেরকে দেওয়া হবে, আরেকটা দেওয়া হবে, সেখানে থাকবে, ঠিক আছে। আর এখানে যে 6টা প্যাসেজ দিয়েছি, এই 6টা প্যাসেজের মোট যে 13টা প্যাসেজ, এই 13টা প্যাসেজের ভেরি ইম্পর্টেন্ট 6টা প্যাসেজ দিয়েছি। এই 6টা প্যাসেজের তোমার কাছে কোনো প্যাসেজের আলাদা নোট প্রয়োজন হলে, মানে এমসিকিউ, কোয়েশ্চেন, ফ্লো চার্ট, সামারি, আনসার সহ তোমার প্রয়োজন হলে অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবা, পেয়ে যাবো। আমাদের অফলাইনে স্টুডেন্টের হাতে পৌঁছে যাবে নোটগুলো, যা যা নোট প্রয়োজন সবগুলো আমাদের অফলাইন স্টুডেন্টের হাতে পৌঁছে যাবে। তো আমাদের অফলাইনে পড়ো না, তুমি যদি আমাদের এসপি কোচিংয়ের স্টুডেন্ট নাও হও, কোনো সমস্যা নেই, আমাদের সাথে যোগাযোগ করবা, তোমাকে আমরা আমাদের নোটগুলো প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরা একটু জানাও যে প্যাসেজ নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, প্যাসেজ ওকে কিনা বলো, প্যাসেজ ওকে না। তাহা ক্লাস দেখছো, ধন্যবাদ ভাইয়া, একটু নোট করে রাখো। তোমার ওই যে বন্ধুদেরকে একটু জানিয়ে দাও, ক্লাসটা করার জন্য জানিয়ে দাও, ওদেরকে লিঙ্কটা একটু পাঠিয়ে দাও, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। যারা প্যাসেজ ওকে, প্যাসেজ নিয়ে বুঝেছো, ডান লিখে যাও। প্যাসেজ নিয়ে যারা বুঝেছো, প্যাসেজ নিয়ে যাদের কোনো কোয়েশ্চেন নেই, প্যাসেজ নিয়ে যাদের 35 মার্কস নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, 35 মার্কসের সাজেশন পেয়ে যারা গেছো, তারা ওকে ডান লিখো, ডান লিখে যাও ভাইয়া, তুমি ডান লিখে যাও। প্যাসেজ নিয়ে আর কোনো কোয়েশ্চেন না থাকলে ডান লিখে ফেলো, আমরা অন্য টপিকে চলে যাবো।
প্যাসেজ নিয়ে কোনো কোয়েশ্চেন না থাকলে ডান লিখে ফেলো। যারা প্যাসেজের কথা বুঝতে পেরেছো, ওরা ডান লিখে ফেলো। সুদীপ বড়ুয়া ডান, পায়েল ডান, চন্দ্রিমা বিশ্বাস ডান, উর্পি ওকে স্যার, আবিদ হোসেন ডান, রোমানা সুলতান 12 নম্বর 13 নম্বর যে প্যাসেজগুলো রয়েছে এই প্যাসেজগুলো তোমরা এক্সট্রাভাবে পেয়ে যাবে, এক্সট্রা নোট পেয়ে যাবে, এক্সট্রা শিট পেয়ে যাবে। অর্পিতা, তিন্নি, রাফিয়া ডান্সার, ওকে ওকে, অনেকেই বুঝতে পেরেছো। তো আমি আবার একটু বলছি। টোটাল তোমার প্যাসেজে ইংলিশ ফর টুডে যে টেক্সট বুক আছে, টেক্সট বুক থেকে 3টা প্যাসেজ আসবে। প্রথম প্যাসেজ থেকে কোয়েশ্চেন নাম্বার 1-এর এতে এমসিকিউ, কোয়েশ্চেন নাম্বার 1-এর বিতে কোয়েশ্চেন প্রথম প্যাসেজ থেকে দেওয়া থাকবে। আবার এরপর দ্বিতীয় একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই দ্বিতীয় প্যাসেজের কোয়েশ্চেন নাম্বার 2, দ্বিতীয় প্যাসেজ থেকে কোয়েশ্চেন নাম্বার 2 হবে ফ্লো চার্ট। এরপর আরেকটা প্যাসেজ দিবে তৃতীয় প্যাসেজ থেকে কোয়েশ্চেন নাম্বার 3 সামারি। আর মোট মার্কস হচ্ছে প্যাসেজ থেকে মোট 3টা প্যাসেজ, এই 3টা প্যাসেজ থেকে কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, কোয়েশ্চেন নাম্বার 1 এমসিকিউ এবং কোয়েশ্চেন নাম্বার 2তে ফ্লো চার্ট, কোয়েশ্চেন নাম্বার 3তে সামারি। এই 3টার জন্য মোট 35 মার্কস। এই 35 মার্কসের জন্য আমি তোমাকে 13টা প্যাসেজ দিয়েছি। 13টা প্যাসেজ থেকে আবার 6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি। তুমি আগে 6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া প্যাসেজগুলো পড়বা। ওই প্যাসেজগুলো থেকে এমসিকিউ, কোয়েশ্চেন, ফ্লো চার্ট, সামারি আগে প্র্যাকটিস করে নিবা। আর হচ্ছে এরপর বাকি অন্যান্য প্যাসেজগুলো দেখবা। তো যদি সময় থেকে 3টা প্যাসেজটা দেখে নিবা, এই 3টা প্যাসেজ দেখে নিবা। আর যে ওই 13টা প্যাসেজে যে প্যাসেজে নোট লাগবে, যে প্যাসেজে তোমার একদম এমসিকিউ বাংলা অর্থ সহ, এমসিকিউ বাংলা অর্থের মানে শব্দগুলোর এমসিকিউ শব্দগুলোর বাংলা অর্থ সহ নিচে লেখা আছে এরকম কোনো শিট। তারপর হচ্ছে ফ্লো চার্ট, সামারি আমরা আমাদের অফলাইন ক্লাসে আমাদের স্টুডেন্টরা একটা নোট পেয়ে যাবে, সামারির একটা ফরম্যাট, সামারি লেখার নিয়ম, ঠিক আছে, বিস্তারিত ফ্লো চার্ট এবং সামারি নিয়ে যা ফ্লো চার্ট এবং সামারির জন্য আমি এক্সট্রা ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তখন তোমাদেরকে ফ্লো চার্ট এবং সামারি কীভাবে লিখতে হয়, কীভাবে লিখলে ভালো ফুল মার্কস পাবে, ঠিক আছে, বিস্তারিত বলবো। তো তোমরা প্যাসেজের এই কাজগুলো করে নেবা তাহলে, ঠিক আছে। এই 13টা প্যাসেজ থেকে প্রথমে তুমি 6টা প্যাসেজ প্র্যাকটিস করবা, এরপর বাকিগুলো প্র্যাকটিস করবা, যদি সময় থাকে এইগুলো প্র্যাকটিস করবা। তাহলে আমরা অন্য জায়গায় অন্য স্লাইডে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্যাসেজ নিয়ে প্যাসেজের কাজ শেষ। তো দেখো আমাদের এরপর কোয়েশ্চেন নাম্বার 4-এ উইথ ক্লুজ। তো কোয়েশ্চেন নাম্বার উইথ ক্লুজের আসলে উইথ ক্লুজ আমি বলবো উইথ ক্লুজ, এবং এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4 উইথ ক্লুজ, কোয়েশ্চেন নাম্বার 5 উইদাউট ক্লুজ, কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জিং। কোয়েশ্চেন নাম্বার উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের জন্য সাজেশন দেওয়া খুব কঠিন ব্যাপার আসলে। উইথ ক্লুজের জন্য আমি বলবো উইথ ক্লুজের জন্য আমাদের যে বই রয়েছে, ইংলিশ ফার্স্ট পেপার বই রয়েছে, এই ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের মধ্যে দেখো এই বইয়ের মধ্যে আমাদের এই বইয়ের মধ্যে উইথ ক্লুজ, দেখো এই বইয়ের মধ্যে উইথ ক্লুজ রয়েছে। এই বই দেখো আমাদের ফ্লো চার্টগুলো একদম আনসার হিন্টস দেওয়া আছে, পাশে বাংলা অর্থ সহ দেওয়া আছে, খুবই দারুণভাবে দেওয়া হয়েছে এখানে, সুন্দরভাবে বুঝিয়ে একটা স্টুডেন্ট টিচারের সহযোগিতা ছাড়াও এটা পড়তে পারবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের এই যে উইথ ক্লুজ, কোয়েশ্চেন নাম্বার 4-এ যে এখানে উইথ ক্লুজ রয়েছে, এখানে আমরা বেশ কিছু উইথ ক্লুজ দিয়েছি। তারপর হচ্ছে এই যে এখানে আনসার উইথ ক্লুজের আনসার দেওয়া আছে, তারপর এখানে উইথাউট ক্লুজ দেওয়া আছে, উইথাউট ক্লুজের আনসার দেওয়া আছে, রিঅ্যারেঞ্জ দেওয়া আছে, রিঅ্যারেঞ্জের আনসার দেওয়া আছে, ঠিক আছে। এই বইতে কি যে উইথ ক্লুজ উইথাউট ক্লুজ রিঅ্যারেঞ্জ রয়েছে, এখান থেকে 100% কমন আসবে। তারপর আমি খুবই গুরুত্বপূর্ণ তোমাকে 12টা উইথ ক্লুজ দিচ্ছি। দেখো এই 12টা উইথ ক্লুজ দিচ্ছি, এই 12টা উইথ ক্লুজ তুমি অবশ্যই ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এই উইথ ক্লুজগুলো 12টা উইথ ক্লুজ তুমি স্ক্রিনশট নিয়ে নাও। এই উইথ ক্লুজগুলো তুমি একটু আগে দেখবা, হ্যাঁ, এই উইথ ক্লুজগুলো তুমি একটু আগে দেখবা, ঠিক আছে। এই উইথ ক্লুজগুলো তুমি বইয়ে পাবে, যদি না পাও আমার সাথে যোগাযোগ করবা, আমাদের অফিসে যোগাযোগ করবা। তোমাকে এই উইথ ক্লুজগুলো কোথায় পাবে, এই ক্লুজের জন্য একটা নোট তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই উইথ আমি স্ক্রিনশট নিয়ে নাও। দেখো ইলেকট্রনিক মেল, দেখো এটা হচ্ছে উইথ ক্লুজ। এই উইথ ক্লুজটা দেখো, ইলেকট্রনিক মেল অর ইমেল, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, ইটস আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট hospitality has long been
communicative competence, education aim set, students should be strategic, good citizens are overeating, education is the process, blind people, প্রথমে blind people cannot, beauty is easy to appreciate। এই যে 12টা উইথ ক্লুজ দিছে, 12টা উইথ ক্লুজ খুবই ইম্পর্টেন্ট। তুমি আগে এই 12টা উইথ ক্লুজ প্র্যাকটিস করিবা, খুব ভালো করে 12টা উইথ ক্লুজ প্র্যাকটিস করে নিবা। আশা করছি এখান থেকে কমন আসবে, ঠিক আছে? এখান থেকে কমন আসবে। যদি তোমার হাতে সময় থাকে তাহলে আমাদের বইয়ে যেগুলো রয়েছে বাকিগুলো, এরপর অন্যান্য উইথ ক্লুজগুলো তুমি দেখবা। তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে উইথ ক্লুজ পড়ার সময় আগে এই 12টা ভালো করে প্র্যাকটিস করে নেবা, ঠিক আছে? তো 1 মিনিট সময়, সবাই আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আমি 1 মিনিট সময় দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও সবাই। যারা স্ক্রিনশট নিয়েছো আশা করছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তীটা হচ্ছে উইদাউট ক্লোজ। দেখো উইদাউট ক্লোজের এখানে সেম, এখানে 12টা উইদাউট ক্লোজ দেওয়া হয়েছে। তো উইদাউট ক্লোজ এই 12টা তুমি আগে দেখবা, এই 12টা উইদাউট ক্লোজ তুমি আগে খুঁজে, তোমার যে টেস্ট পেপার রয়েছে টেস্ট পেপারের মধ্যে তুমি আশা করে পাবে। এই 12টা উইদাউট ক্লোজ তুমি আগে দেখবা, দেন যদি সময় থাকে তারপরে তুমি অন্যগুলো দেখবা। তাহলে এই 12টা উইদাউট ক্লোজ দেখো। দ্য প্রপার ওয়ে অফ স্টাডি, এখানে ওয়ে হবে প্রথমেই গ্যাপ, এখানেই গ্যাপ। দ্য প্রপার ওয়ে অফ স্টাডি, দেখো the proper way, we all know what a dream is, student life is a life of, in recent years। এখানে প্রথম মানে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের প্রথম লাইনটা তুলে দিয়েছি যাতে তুমি খুঁজে পেতে সহজ হয়, যাতে তোমার খুঁজে পেতে সহজ হয়। when a girl gets married, Bangladesh is a land of, sports are a popular form of entertainment, the process of globalization, many events of great importance, adolescence, sincerity is the best way of achieving সাকসেস। এই যে উইদাউট ক্লোজ, এই 12টা উইদাউট ক্লোজ তুমি আগে খুব ভালো করে দেখবা। তারপর তোমার হাতে যদি সময় থাকে তুমি অন্যান্য উইদাউট ক্লোজগুলো দেখবা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও সবাই, উইদাউট ক্লোজ স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও সবাই। তো আমাদের আজকের আমরা খুব শীঘ্র রাইটিং পার্ট ক্লাসে, রাইটিং পার্টের সাজেশনে যাব, ঠিক আছে? উইদাউট ক্লোজ সাজেশনটা নিয়ে নাও, উইথ স্ক্রিনশট নিয়ে নিচ্ছ আশা করি অনেকেই। ওকে, এরপর দেখো আমরা, এরপর আমরা চলে এসেছি রিঅ্যারেঞ্জে। তো রিঅ্যারেঞ্জ তুমি কমন পাবে, রিঅ্যারেঞ্জ তুমি 100% কমন পাবে। এখান থেকে 15টা রিঅ্যারেঞ্জ দেওয়া আছে, দেখো 15টা রিঅ্যারেঞ্জ দেওয়া আছে। এই 15টা রিঅ্যারেঞ্জ তুমি খুব ভালো করে দেখবে, এখান থেকে একটা কমন পাবেই। তো এই 15টা রিঅ্যারেঞ্জ তুমি আগে ভালো করে দেখবা, দেন তোমার হাতে সময় থাকলে তুমি বাড়তি কিছু দেখবা। বাট আগে তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার আগে এগুলোকে দিবা। তুমি আগে এগুলো খুব ভালো করে একদম বাংলা অর্থ বুঝে গল্পটা বুঝে। রিঅ্যারেঞ্জ সাধারণত কাহিনী ভিত্তিক, কোনো গল্প ভিত্তিক আসে, আবার ব্যক্তি জীবনী রিলেটেড আছে। তো ব্যক্তি জীবনী রিলেটেড যেগুলো, গল্প ভিত্তিক যেগুলো, এগুলো গল্প তোমার জানা থাকলে মিলে যাবে। বাট ব্যক্তি জীবনী যেগুলো, এগুলো তোমাকে একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করে আস্তে আস্তে ভালোভাবে এগুলো বারবার প্র্যাকটিস করবা। যেগুলো ব্যক্তি জীবনীমূলক যে রিঅ্যারেঞ্জগুলো, এগুলো তুমি বারবার একটু প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিসের কারণে এগুলো মনে থাকে। আর গল্প যেগুলো গল্প ভিত্তিক রিঅ্যারেঞ্জ, এগুলোই তুমি একবার দুইবার পড়লে তোমার গল্পটা মনে থাকলেই তুমি রিঅ্যারেঞ্জ ফেলাতে পারবে। তবে তোমার রিঅ্যারেঞ্জ, তোমাকে বলছি পরীক্ষায় বেশি গল্পভিত্তিক রিঅ্যারেঞ্জ পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে? তাহলে তুমি এই 15টা রিঅ্যারেঞ্জ, তারপর রিঅ্যারেঞ্জ লাগার সময় খুব কেয়ারফুল। তুমি এভাবে তুমি বক্স করে দেখো, রিঅ্যারেঞ্জ তুমি বক্স করে, এভাবে বক্স করে সিকোয়েন্স আকারে কী করবা, সিকোয়েন্স আকারে তুমি কী করবা, এভাবে তুমি সিকোয়েন্স করেও, সিকোয়েন্স করে এভাবে সিকোয়েন্স করে লিখবা। যেমন একে মনে করো সি, ঠিক আছে? একে মনে করো সি, দুইয়ে মনে করো দেখো 1 2 3 4 5 6, এরপর আরও আছে 7, ঠিক আছে 8, তারপর হচ্ছে 9 10। এভাবে তুমি কী করবা, এভাবে একটা সিকোয়েন্স করবা। 1-এ মনে করো ডি, 2-তে মনে করো এফ, ঠিক আছে? 3-এ মনে করো এ, ঠিক আছে? এরপর মনে করো সি বি, ঠিক আছে? এভাবে তুমি লিখে যাবা। তারপর নিচে আবার প্যারাগ্রাফ আকারেও লিখবা, ঠিক আছে? এভাবে তুমি করবা। তো এই রিঅ্যারেঞ্জগুলো তুমি একটু দেখবা, যেমন কাজী নজরুল ইসলাম, রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডার, দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক, মাদার তেরেসার যে রিঅ্যারেঞ্জটা, আব্রাহাম লিঙ্কন ইন গেটিসবার্গ অ্যাড্রেস, Buddha and the Poor Woman, Abu bin Adhem and the Angel, Aristotle and great thinker Plato,
Nasiruddin Hujja, the grocer and the fruit seller, astrologer and the king, Nelson Mandela, Joyner Abedin, টিচার এবং একজন বালকের যে গল্পটা রয়েছে, ঠিক আছে। এরপর দেখো দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য সুলতান, এটা দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য সুলতান মানে একজন সুলতান, ঠিক আছে। একটা হচ্ছে এই যে এটা রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডার, কাজী নজরুল ইসলামের একটা ব্যক্তি জীবনীমূলক, ওটা একটু দেখবা। রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডারের গল্পটা তোমরা সবাই জানো। এটা হচ্ছে বাড়ির মালিক এবং একজন বাবুর্চি একটা হাঁস রান্না করেছিল, বাবুর্চি একটা হাঁস রোস্ট করেছিল মালিকের জন্য, ওই গল্পটা। তো হচ্ছে মাদার তেরেসা, এটা ব্যক্তি জীবনী। আব্রাহাম লিঙ্কনের এটা আসলে একটা কাহিনী, এই ব্যাপারটা একটু দেখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে বুদ্ধ এবং একজন মহিলার যে গল্পটা রয়েছে, তার আবু বিন আদমেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরিস্টটল এবং গ্রেট থিঙ্কার প্লেটো খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, দেখবে একটু। এরপর নাসিরুদ্দিন হোজ্জা একদিন তার দোতলা বাড়িতে একটা গর্ত মেরামত করছিল, হঠাৎ করে নিচের থেকে একজন লোক তাকে ডাকছে, সে নিচে গেল। লোকটা বললো আমার কিছু টাকা লাগবে, আমি একজন ভিক্ষুক, আমার কিছু টাকা লাগবে। এদের নাসিরুদ্দিন হোজ্জা রেগে গেছে, তারপর লোকটাকে নিয়ে আবার উপরে গেছে, উপরে লোকটাকে বললো আমার সাথে তাহলে উপরে চলেন, যে উপরে গিয়ে বললো আমার কাছে টাকা নেই। এই গল্পটা নাসিরুদ্দিন হোজ্জার গল্পটা, মুদির দোকানদার এবং ফল বিক্রেতার যে গল্পটা, ঠিক আছে। অ্যাস্ট্রোলজার অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট, এটা বারবার আসে পরীক্ষায়, ঠিক আছে। তা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে। জয়নুল আবেদিনও দেখবা, ঠিক আছে। অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য সুলতান, এটা ভালো করে দেখবা। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি এখান থেকে আবার 1 2 3 4 5 6 7 8 9 9টা সিলেক্ট করে দিয়েছি 15টা থেকে। 9টা আগে ভালো করে দেখবা, তারপর বাকিগুলো দেখবা, এরপর সময় পেলে অন্যগুলোও তুমি দেখবা, ঠিক আছে। তো তুমি করে নাও, ঠিক আছে। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, রিঅ্যারেঞ্জের স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়া, রিঅ্যারেঞ্জটা স্ক্রিনশট নিয়ে নাও, কোনো প্রবলেম হলে বলো। রিঅ্যারেঞ্জ স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তুমি আশা করছি সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো। রিঅ্যারেঞ্জ বলো, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিঅ্যারেঞ্জ, এই তিনটা নিয়ে কোনো প্রবলেম থাকলে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিঅ্যারেঞ্জের সাজেশন পেয়ে থাকলে তুমি ডান লিখে দাও। যারা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, আমি 2 মিনিট সময় দিয়েছি, 2 মিনিটের মধ্যে তুমি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ নিয়ে কোনো প্রশ্ন থাকলে করো। আর উইথ ক্লুজ উইদাউট ক্লুজের সাজেশন বুঝতে পেরেছো কি না, যদি বুঝে থাকো ডান লিখে যাও, সবাই ডান লিখে দাও। অনেকেই যুক্ত আছো, ধন্যবাদ, শেষ পর্যন্ত থাকো। আজকের সাজেশনটা তোমার এইচএসসি বোর্ড ফাইনাল পরীক্ষায় খুবই কাজ দিবে। ডান লিখেছো ভাইয়া। যারা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিঅ্যারেঞ্জ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো, অথবা তুমি যদি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিঅ্যারেঞ্জের সাজেশন পেয়ে থাকো তাহলে ডান লিখে যাও। অর্পা দত্ত ডান, সুমি চৌধুরী ডান, আবিদ হোসেন ডান, থ্যাংক ইউ ভাইয়া। অমিত দত্ত, কোন কোন বোর্ড কত সালের প্রশ্ন দেখলে ভালো হবে? ভাইয়া তুমি আসলে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিঅ্যারেঞ্জের জন্য রিসেন্ট বোর্ডগুলো দেখবা। এছাড়া আগের বোর্ডগুলো 2017 থেকে 2020 সাল পর্যন্ত যেগুলো আছে এগুলো একটু দেখার ট্রাই করবা। এছাড়া রিসেন্ট বোর্ডগুলো তো তোমাকে দেখতে হবে। তো তার আগে তুমি, আমি যে সাজেশনগুলো দিয়েছি এখানে সবগুলো বোর্ডের মিক্স আছে, ক্যাডেট কলেজ, এই সাজেশনটা অনেকগুলো রিচার্জ করে করা হয়েছে, ঠিক আছে। তো যারা অনেক রিচার্জ করে, ঠিক আছে, এটা করা হয়েছে, এখান থেকে আশা করি কমন আসবে। অনেকেই বুঝতে পেরেছো উইথ ক্লুজ দ্যাট ক্লুজ রিঅ্যারেঞ্জ নিয়ে আর কোনো প্রবলেম নেই, ডান লিখেছো অনেকেই, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো আমরা ডান, রিয়া, সিয়াম, তানজিনা, রেশমি, আফরা, ঠিক আছে। উইথ ক্লুজ দ্যাট ক্লুজ রিঅ্যারেঞ্জ তোমাদের কাছে ক্লিয়ার আসলে, তাহলে বুঝতে পেরেছি, সবার কাছে ধন্যবাদ। অমিত, ঠিক আছে ভাই অমিত, তুমি বুঝতে পেরেছো।
দীপ্ত সেনগুপ্ত, দীপ্ত সেনকে অনলাইন ক্লাসে তো দেখি না, আজকে দেখা যাচ্ছে। দীপ্ত, প্রতিটা অনলাইন ক্লাস করবো, আমাদের প্রতিটা ক্লাস তোমাদের উপকার করার জন্য। স্যার উইথ ক্লুজ বুঝিনি, উইথ ক্লুজ না বোঝার কিছু নেই। উইথ ক্লুজে আমি বলি নুসরাত জাহান দেখে নাও আমাদের উইথ ক্লুজের যে সাজেশনটা দিয়েছি। হ্যাঁ, উইথ ক্লুজ আমি আবার যাচ্ছি উইথ ক্লুজে। ধরো এই উইথ ক্লুজে যেগুলো দিয়েছি এখান থেকে আমি আগের যখন বলেছিলাম তখন ওই ভিডিওটা একটু পজ দিয়ে দেখবো। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কতগুলো দিয়েছি, এগুলো একটু আগে দেখে নিবা, এগুলো সব একটু আগে দেখবা। তারপর দেখা এই 12টা উইথ ক্লুজ এখান থেকে তুমি কমন পাবে। এগুলো দেখার পর তোমার হাতে যদি সময় থাকে দেন তুমি অন্যগুলো দেখবা, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী রিঅ্যারেঞ্জ উইথ ক্লুজ বুঝতে পেরেছো। এই উইথ ক্লুজ, এরপর উইথাউট ক্লুজ, এরপর রিঅ্যারেঞ্জ, এগুলো তুমি দেখবা। উইথ ক্লুজ উইথাউট ক্লুজ রিঅ্যারেঞ্জ কিন্তু তোমার পরীক্ষায় কমন ফেলতেই হবে, কারণ উইথ ক্লুজ উইথাউট ক্লুজ রিঅ্যারেঞ্জে তোমার রয়েছে 25 মার্কস। দেখো প্যাসেজ তোমাকে কমন ফেলতে হবে 3টা প্যাসেজ, ওই 3টা প্যাসেজের 35 তোমাকে পেতে হবে। উইথ ক্লুজ উইথাউট ক্লুজ রিঅ্যারেঞ্জে 25 তোমাকে পেতে হবে A+ পাওয়ার জন্য। এগুলো তোমাকে এই 60 মার্কসের 60 মার্কস তোমাকে পেতে হবে। যদি তোমাকে 60 মার্কসের 60 মার্কস তুমি পাবেই, ঠিক আছে? এখানে না পাওয়ার কিছু, তুমি সাজেশনটা ফলো করো বারবার। এখন থেকে প্রতিদিন 1 ঘন্টা বাসায় ইংলিশের জন্য সময় রাখো, প্রতিদিন বাসায়। আজকে একটা প্যাসেজ দিয়ে রয়েছে উইথ MCQ, কোয়েশ্চেন, ফ্লো চার্ট, সামারি করেছো, ঠিক আছে? কালকে উইথ ক্লুজ ধরো, 2-3টে উইথ ক্লুজ করেছো, এরপর দিন উইথাউট ক্লুজ করো, রিঅ্যারেঞ্জ করো, ঠিক আছে? রাইটিং বার্ডগুলো একটু পড়ো, বুঝে রাইটিং বার্ড পড়ার সময় অবশ্যই বাংলা অর্থ বুঝে গ্রামার বুঝে পড়বা। দেন দেখবা নিচ থেকে তুমি অনেক কিছু লিখতে পারবা, ঠিক আছে? প্রতিটা প্যাসেজের বাংলা অর্থ পড়বা, প্যাসেজের বাংলা অর্থ ভালো করে পড়বা, গ্রামারগুলো একটু বোঝার ট্রাই করবা। আর ওইখানে প্যাসেজের গুরুত্বপূর্ণ শব্দগুলোর, ইম্পর্টেন্ট শব্দগুলোর সিনোনিম ক্যান্টোনিমকে ওটা সহ একটু পড়বা, কারণ সিনোনিমটা MCQ তো লাগবে আর এডমিশন টেস্টও তোমার লাগবে। আর উইথ ক্লুজ উইথাউট ক্লুজ রিঅ্যারেঞ্জ যখন পড়বা অবশ্যই গ্রামার এক্সপ্লেন করে, গ্রামার বুঝে, বাংলা অর্থ বুঝে প্র্যাকটিস করবা। রিঅ্যারেঞ্জ করার সময় গল্পটা ভালো করে বুঝবা, প্রতিটা সেন্টেন্সের বাংলা অর্থ বুঝবা, ঠিক আছে? বক্স করে লিখবা পরীক্ষার সময় অবশ্যই, এরপর প্যারাগ্রাফ আকারেও লিখবা, ঠিক আছে? তাহলে উইথ ক্লুজ উইথাউট ক্লুজ রিঅ্যারেঞ্জ নিয়ে তোমার বিষয় আসলে ক্লিয়ার, আমি বুঝতে পেরেছি। তোমরা অনেকেই ডান লিখেছো, তোমাদের কাছে ক্লিয়ার আশা করছি। এরপর আমরা আমাদের রাইটিং পার্টে, দেখো রাইটিং পার্টে চলে যাচ্ছি, খুবই যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছো, রাইটিং পার্ট সাজেশন। তো রাইটিং পার্ট সাজেশনে ফিরে যাচ্ছি। দেখো রাইটিং পার্টে তুমি জানো রাইটিং পার্টের মার্কস হচ্ছে 40। দেখো রাইটিং পার্টে কিন্তু তোমাকে জোর দিতে হবে। রাইটিং পার্টে 40 মার্কসে তোমাকে 30+ মার্কস তুলতেই হবে, 35 মার্কস তুলতেই হবে। 40-এ 35 মার্কস তোমাকে তুলতেই হবে, ঠিক আছে? এদিকে 60-তে 60, ওদিকে 35, ঠিক আছে? তাহলে তোমার যদি এর থেকে তুমি যদি আরও 15 নাম্বার বাড়তে আসতে, তোমার প্লাস থেকে আরও 15 তুমি যদি আরও 10 মাইনাস করো তাহলে 85 মার্কস আসতেছে, ঠিক আছে? তাহলে তুমি এভাবে টার্গেট রাখবা যে আমাকে প্যাসেজের 35 পেতে হবে, উইথ ক্লুজ উইথাউট ক্লুজ রিঅ্যারেঞ্জ কমন ফেলতে হবে, উইথ ক্লুজ উইথাউট ক্লুজ রিঅ্যারেঞ্জ থেকে 25 পেতে হবে, ঠিক আছে? আর রাইডিং বাট 40 মার্কসের মধ্যে আমাকে 35 পেতে হবে। এভাবেই তুমি টার্গেট নিয়ে প্রস্তুত নাও, আশা করি তুমি পেয়ে যাবে, ঠিক আছে? দেখো প্যারাগ্রাফের জন্য তো সবাই রেডি, স্ক্রিনশট নিয়ে নিবা। আমি প্যারাগ্রাফের জন্য এখানে আমি 10টা প্যারাগ্রাফ অর্থ বুঝে গ্রামার বুঝে 2-3 বার পড়বা, দেখবা নিচ থেকে তুমি অনেক কিছুই লিখতে পারছো। বুঝে না বুঝে ইংরেজিতে না বুঝে একটা শব্দও তুমি পড়লে কোনো কাজ আসবে না। ইংরেজিতে প্রতিটা শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স, গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন সহ, বাংলা অর্থ সহ একদম খুঁটিনাটি বুঝে তোমাকে ইংলিশ পড়তে হবে। আদারওয়াইজ তোমার ইংলিশ পড়াটা প্রপার পড়া হবে না, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে 10টা প্যারাগ্রাফ দিয়েছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সিভিক এনগেজমেন্ট, আর্থকোয়াক, জুলাই আপরাইজিং, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন, পপ মিউজিক, প্রাইস হাইক, ঠিক আছে? এগুলো এই 10টা প্যারাগ্রাফ তুমি একটু খুব ভালো করে দেখবা। এই 10টা থেকে আমি আবার বলছি তোমাকে, আমি যেগুলো বলছি এগুলো একটু মার্ক করে নাও। দেখো খুবই ইম্পর্টেন্ট সিভিক এনগেজমেন্ট। এটা তোমাদের টেক্সট বুক থেকে দেওয়া। টেক্সট বুকের এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, যে প্যাসেজটা রয়েছে ওই প্যাসেজটা সিভিক এনগেজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এনভায়রনমেন্ট পলিউশন খুবই ইম্পর্টেন্ট, ফুড অ্যাডাল্টারেশন ভেরি ইম্পর্টেন্ট, তারপর তোমার প্রাইস হাইক ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে তোমাকে চারটা ভেজে আরেকটা আমি দিচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 5টা টোটাল আমি 10টা প্যারাগ্রাফ দিয়েছি, ঠিক আছে? এটা কোয়েশ্চেন নাম্বার 7 আসবে।
হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 7 আসবে। এই 10টা প্যারাগ্রাফ থেকে আমি আবার তোমাকে 5টা খুবই ইম্পর্টেন্ট করে দিয়েছি। এই 5টা প্যারাগ্রাফ তুমি আগে কমপ্লিট করে ফেলবা ভালোভাবে, দেন বাকি 5টা পড়বা, ঠিক আছে? তাহলে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে প্যারাগ্রাফ নিয়ে। তাহলে বাস স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, যাতে প্যারাগ্রাফ যারা স্ক্রিনশট নিয়েছো। মাহি ক্লাস করছে, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা পড়ো, ক্লাস করো, ঠিক আছে? বাকি যে সময়টা রয়েছে এই সময়ে পড়ালেখায় মনোযোগ দাও। তোমার বন্ধুদেরকে বলো বাকি যে সময়টা রয়েছে পড়ালেখায় মনোযোগ দিতে, হাতে সময় কম রয়েছে। হ্যাঁ, যে সময়টা আছে এই সময় যদি তুমি নাজিদ ধন্যবাদ। নাজিদ বলছে আর স্যার আর কিছু। নাজিদ তুমি মনে হয় পুরো ক্লাসটা দেখো নাই, শুরু থেকে দেখে 100 নাম্বার ইংলিশ ফার্স্ট ফর 100 নাম্বারের পূর্ণাঙ্গ সাজেশন আজকের ক্লাসে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, যারা বুঝতে পেরেছো, যারা প্যারাগ্রাফটা স্ক্রিনশট নিয়েছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনটা বুঝতে পেরেছো, তোমরা কি করো আর আমাকে একটু করে দাও, একটু ডান লিখে দাও। প্যারাগ্রাফ নিয়ে যাদের কোনো প্রশ্ন নেই ডান লিখে দাও। যারা প্যারাগ্রাফের কথাটা বুঝতে পেরেছো ডান লিখে দাও, ডান লিখে দাও। কেন স্ক্রিনশট নিতে কী হয়েছে তাহা? স্ক্রিনশট নিতে পারতেছি না কেন? ডান। যাদের এটা আজকের ক্লাসের পিডিএফটা প্রয়োজন হবে, আজকের ক্লাসের সাজেশনের ফুল পিডিএফটা প্রয়োজন হবে, তারা আমাদের অফিসে যোগাযোগ করবা, তোমাকে ফুল পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তুমি আমাদের এসপি কোচিংয়ের স্টুডেন্ট হও বা না হোক, তুমি আমাদের তুমি যদি এইচএসসি 2026 পরীক্ষার্থী হয়ে থাকো আমাদের অফিসে যোগাযোগ করবে, তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রস্তুত, ঠিক আছে? একদম এইচএসসি পরীক্ষা থেকে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত প্রতিটা স্টুডেন্টের পাশে আমরা এসপি কোচিং রয়েছি। তো আমাদের জন্য দোয়া করবে, তোমাদের পাশে থাকতে পারি যেন সবাই, যেন আমরা সুস্থ থাকি। আমরা শেষ পর্যন্ত তোমাদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমাদেরকে একটু সাপোর্ট করবে, ঠিক আছে? সবাই প্যারাগ্রাফটা বুঝতে পেরেছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি সবাই স্ক্রিনশট নিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরেরটাতে যাচ্ছি। এরপর হচ্ছে স্টোরি। দেখো স্টোরি নিয়ে একটু কথা বলি। স্টোরি তোমার 2 ধরনের স্টোরি পরীক্ষায় আসে। প্রথম হচ্ছে তোমার গল্প, কতগুলো নির্দিষ্ট গল্প আসবে, যে নির্দিষ্ট গল্প যেগুলো তুমিও জানো, আমিও জানি, সবাই জানে যে নির্দিষ্ট গল্প, ওই গল্পটা তুমি লিখে, গল্প আসলে একদম ইজি ব্যাপার। নির্দিষ্ট কোনো গল্প যদি আসে ওই গল্পটা তুমি শেষ পর্যন্ত সুন্দরভাবে সাজিয়ে লিখে দিবা, ঠিক আছে? তাহলে স্টোরিটা তুমি দেখো, পরীক্ষায় কিন্তু নির্দিষ্ট গল্প আসে, বাট দেখা যাচ্ছে বিগত বছরের কোয়েশ্চেনগুলো দেখে বোঝা যাচ্ছে কি, যে বিগত বছরে বেশ কয়েকটা বোর্ডে কি রয়েছে, বেশ কয়েকটা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি এসেছে। ক্রিয়েটিভ স্টোরি মানে নির্দিষ্ট কোনো গল্প না, যেটা তোমাকে একটা ক্রিয়েটিভ স্টোরি একটা 2-3 লাইন দিবে, যেখান থেকে তুমি নিজেই একটা গল্প বানাবে, তুমি নিজেই গল্পটা শেষ করবে। তবে গল্পের মধ্যে আমি তোমাদের গল্প ক্রিয়েটিভ স্টোরি যদি পরীক্ষায় আসে একদম ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ ক্রিয়েটিভ স্টোরি আসলে আরও সহজ। ক্রিয়েটিভ স্টোরি খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা যায়। তবে একটা মনে রাখবা, তোমরা অনেকেই স্টোরির জন্য ফরম্যাট ইউজ করো। পৃথিবীতে স্টোরির কোনো ফরম্যাট হতে পারে না, স্টোরির লিখার কোনো ফরম্যাট হতে পারে না, ঠিক আছে? তাই কোনো ফরম্যাট দিয়ে যদি তুমি স্টোরি লিখো ওইটা হবে না। কিন্তু তো ক্রিয়েটিভ স্টোরি যদি আসে, নির্দিষ্ট গল্প যদি আসে, তো ওই গল্পটাই তোমাকে নিজের মতো করে তুলে ধরবা। আর যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তাহলে তুমি নিজেই একটা গল্প বানাবে। তো ক্রিয়েটিভ স্টোরি লেখার জন্য প্রথমে তুমি কী করবা? প্রথমে তুমি একটা প্রবলেম ক্রিয়েট করবা। তুমি প্রথমে একটু বের করবে এখানে কার কথা বলা হয়েছে, যার কথা বলা হয়েছে সে এখন কোথায়, ঠিক আছে? সে এখন কোথায়, দেখো। তারপর তোমার দেখো তো, এরপর তোমার একটা প্রবলেম তুমি সৃষ্টি করবা। প্রতিটা গল্পের মধ্যে তুমি দেখবে একটা সমস্যা। যেমন তার্স্টিক যে গল্পটা রয়েছে ওইখানে একটা সমস্যা আছে, যে কাক কি পাচ্ছে না, তৃষ্ণার্ত কিন্তু পান করার জন্য পানি পাচ্ছে না। অনেস্ট উডকাটার, এখানে কাটুরেক তার কোরালটা কী হয়েছে, হারিয়ে পানিতে পড়ে গেছে, এটা একটা সমস্যা, ঠিক আছে? আর হচ্ছে তোমার ওই যে লায়ার, মানে লায়ার যে কাউবয় আছে, যে লায়ার যে মানে কাউবয়, যেটা নোবডি ট্রাস্টস এ লায়ার, যেই গল্পটা হয়েছে ওইখানে ওই রাখাল বালক মিথ্যা কথা বলতো, কিন্তু সমস্যা এখানে একদিন সত্যি কিন্তু টাইগার চলে এসেছিলো, লায়ন চলে এসেছিলো, ঠিক আছে? হ্যাঁ, একটা এই গল্পটা। এরপর দেখো প্রতিটা গল্পের মধ্যে একটা কি রয়েছে, সমস্যা রয়েছে। তো তুমি যখন কি করবা,
তুমি আচ্ছা, এই যে নোবডি ট্রাস্টস এ লায়ার, এই গল্পটা তুমি যে রাখাল বালক সবসময় মানে টাইগার টাইগার করতো, ঠিক আছে? তো একদিন সত্যি সত্যি বাঘ চলে এসেছিল। তো ওই যে একদিন সত্যি সত্যি বাঘ চলে এসেছিল কিন্তু কেউ ওই দিন আসেনি তাকে বাঁচাতে, ওটা একটা সমস্যা। তাহলে দেখো প্রতিটা গল্পের মধ্যে দেখবা তুমি একটা সমস্যা রয়েছে। তো তুমি যখন ক্রিয়েটিভ স্টোরি করতে যাবে, প্রথমে তুমি একটা প্রবলেম ক্রিয়েট করবা, নিজেই তুমি একটা প্রবলেম ক্রিয়েট করবা। ক্রিয়েটিভ স্টোরি মানে সবার সবার আনসার একই হবে না, এক একজনের আনসার এক এক রকম। গল্পটা তুমি যেভাবে বানাবে ওইভাবেই হবে। তুমি গল্প তুমি নিজের মতো করেই বানাবে। ক্রিয়েটিভ স্টোরি মানে তোমার নিজেই তোমাকে একটা গল্প বানাতে হবে, তুমি যেভাবে বানাও। এবং শেষ একটা মেসেজ দিয়ে দিও, একটা মেসেজ হবে, গল্পের শেষে একটা মেসেজ থাকতে হবে, কেমন? যেটাকে আমরা মোরাল বলি। এবং দেখো এই যে ক্রিয়েটিভ স্টোরি যে তুমি লিখবা, তুমি একদম, আমি তোমাকে একটা টেকনিক বলি, প্রথমে তুমি একটা প্রবলেম ক্রিয়েট করবা, যে ওই প্রবলেমটা তুমি আবার সলিউশন করবা, সলিউশন করে এরপর শেষে একটা সুন্দরভাবে ফিনিশিং, প্রতিটা কথার একটা, প্রতিটা বক্তব্যের, প্রতিটা গল্পের একটা ফিনিশিং থাকে, তুমি একটা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিবা, বাস। তারপর একটা মোরাল লিখে দিবা। মানে এই গল্প যে তুমি সাজিয়েছো, এই গল্প থেকে শিক্ষণীয় শিক্ষণীয় সেন্টেন্স কোনটা হতে পারে, মানে একটা সেন্টেন্স লিখবে যে সেন্টেন্সটা ওই পুরো গল্পের মেসেজ। এভাবে তুমি ক্রিয়েটিভ স্টোরি সৃষ্টি করতে পারো। তুমি ক্রিয়েটিভ স্টোরি আসতে তুমি ভয় পাওয়ার কিছু নেই। তুমি জাস্ট যে 2-3 লাইন দেওয়া থাকবে ওটা লিখবা, এরপর ওই 2-3 লাইনের অর্থ বুঝে তুমি নিজেই একটা প্রবলেম ক্রিয়েট করবা, নিজেই একটা সলিউশন বের করবা, নিজেই একটা ফিনিশিং করে দিবা। তাহলে গল্প তোমার ক্রিয়েটিভ স্টোরি শেষ হবে। স্যার কিন্তু তোমাকে পূর্ণাঙ্গ মার্কস দেবে যদি গ্রামাটিক্যাল কোনো ভুল না হয়, যদি গল্পটা সুন্দরভাবে ফিনিশিং হয়, ঠিক আছে? গল্পটা পড়ে যদি একটা সুন্দর একটা শেষ পর্যন্ত যদি একটা ফিনিশিং থাকে, ঠিক আছে, তাহলে স্যার তোমাকে ফুল মার্কস দেবে। তো এখন তুমি কী করবা, এই যদি তোমার পরীক্ষায় কী চলে আসে, যদি তোমার পরীক্ষায় নির্দিষ্ট কোনো গল্প আসে, তাহলে সেই জন্য তোমাকে আমি 11টা এখানে গল্প স্টোরি দিয়েছি। এই 11টা স্টোরি তোমার দেখো, ড্রেস ডাজন্ট মেক আ ম্যান গ্রেট, হোয়াট ইজ প্লে টু ওয়ান, হোয়াট ইজ প্লে টু ওয়ান ইজ টু ডেথ। একজনের কাছে যেটা খেলা, অন্যের কাছে সেটা মৃত্যু। ওই যেটা হচ্ছে তোমার ওই গল্পটা, মানে কতগুলো বাচ্চা একটা কুয়াতে ব্যাং খেলা করছিল, মানে ব্যাংকে নিয়ে কী করছিল, মানে বাচ্চাদের জন্য ওটা খেলা, কিন্তু ওই ব্যাঙের জন্য ওটা মৃত্যুর কারণ। থার্স্টি ক্রো, মানি কান্ট ব্রিং হ্যাপিনেস, অ্যান্ড আনটেন্টেড হাফ, দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান, কিং লেয়ার অ্যান্ড হিজ ডটার্স, ঠিক আছে? ইট ইজ দ্য বাইজিটস ডিভোশন টু হিজ মাদার, অনেস্ট উডকাটার, লায়ন অ্যান্ড দ্য মাউস, নোবডি ট্রাস্ট। এটা রাখাল বালকের গল্পটা। আচ্ছা, এই 11টা স্টোরি, এই নির্দিষ্ট গল্প, এই 11টা স্টোরি তুমি খুব ভালো করে দেখবা। তো দেখবা মানে কি, এগুলো কোনো মুখস্থ করবে না, গল্প স্টোরিগুলো একবার দুবার একটু বুঝে বুঝে পড়বা, গ্রামার বুঝে বুঝে পড়বা, এটা কোন টেন্স, কোন ভয়েস, শব্দের বাংলা অর্থ কী, গল্পটা পুরো একটু ভালো করে বুঝবে, দেখবা নিজের মতো খুব সুন্দরভাবে তুমি লিখতে পারছো, ঠিক আছে? এটাই। তাহলে সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়া, স্টোরি সাজেশনের একটা স্ক্রিনশট নিয়ে নাও। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, বলো স্টোরি নিয়ে যাদের কোনো প্রবলেম নেই, তারা একটু ডান লিখে দাও। অনেকেই যুক্ত আছো এখন পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আমরা চলে এসেছি প্রায় ক্লাসের শেষ পর্যায়ে, আর কয়েকটা রাইটিং বা টপিক বাকি রয়েছে, এগুলো তোমাদেরকে দিব, তোমরা ডান লিখে দাও। যারা স্টোরি নিয়ে, আটটা পেপার, এটা স্ক্রিনশট নিয়েছো তাই না? এরপর দেখো এখানে কি লিখেছি, ট্রেডিশনাল স্টোরির বাইরে অনেক সময় ক্রিয়েটিভ স্টোরি দিতে পারে, যা মূলত নিজে বানিয়ে লিখতে হবে, কোনো নির্দিষ্ট ধরা গল্প নয়। বলছি ক্রিয়েটিভ স্টোরির কথা যেটা বলেছি, ঠিক আছে? ট্রেডিশনাল, আমি তো এই যে এখানে যেগুলো রয়েছে এগুলো ট্রেডিশনাল স্টোরি, মানে নির্দিষ্ট একটা গল্প। বাট অনেক সময় তোমার ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে যেটা তোমাকে নিজেকে বানিয়ে লিখতে হবে, এটা নির্দিষ্ট কোনো গল্প না, তুমি নিজেই গল্প বানাবে, ওটাই ক্রিয়েটিভ স্টোরি। তো পরীক্ষায় ইদানিং বিগত বছরের প্রশ্ন থেকে বোঝা গেছে ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনা বেশি রয়েছে। তাই তুমি ক্রিয়েটিভ স্টোরি লেখার জন্য, মানে গল্প স্টোরি তোমার কমন আসবে না, নিজেকে বানিয়ে লিখতে হবে। তোমার কমন আসবে না মানে কি, কারোই কমন আসবে না, এটা ক্রিয়েটিভ স্টোরি, এটা নিজেকেই বানাতে হবে গল্পটা। এটা তুমি ওইটা প্রস্তুত হয়ে যেতে হবে তোমাকে। ক্রিয়েটিভ স্টোরি কীভাবে আমাদের অফলাইনের স্টুডেন্টদেরকে আমরা বুঝিয়ে দিব কীভাবে ক্রিয়েটিভ স্টোরি লিখতে হয়, ক্রিয়েটিভ স্টোরি লেখার জন্য তোমাকে কীভাবে নতুনভাবে গল্পটা রেডি করবা। তো সুন্দরভাবে গুছিয়ে ক্রিয়েটিভ স্টোরি রেডি করার একটা ক্লাস আমি করাবো। তো অনলাইনেও ক্লাসটা করার ট্রাই করব, ঠিক আছে? যদি তোমাদের সাপোর্ট থাকে তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আমরা পরবর্তী ইয়াতে চলে যাই, পরবর্তী টপিকে। দেখো স্ক্রিন ডান,
থ্যাংক ইউ। বুঝে দেখো, এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে ইনফর্মাল লেটার অথবা ইমেল। তো পরীক্ষায় কিন্তু ইমেইল আসার সম্ভাবনা একটু কম, ইনফর্মাল লেটারই তোমার পরীক্ষায় আসবে। ইনফর্মাল লেটার বেশি আসার সম্ভাবনা অনেক বেশি, ইনফর্মাল লেটারই পরীক্ষায় বেশি আসবে। তুমি ইনফর্মাল লেটারটা এগুলো ইনফর্মাল লেটার দেখবে, তারপরে তুমি ইমেল কীভাবে লিখতে হয়, তুমি একটু সিস্টেমটা একটু দেখে নিবা, ঠিক আছে? তো ইমেল লেখার সিস্টেমটা যদি তোমার জানা থাকে, তুমি যদি একই টপিক লেটারে না এসে তোমার যদি মনে করো কোথায় এসেছে, ইমেইল এসেছে, তুমি তো বিষয়টা জানা আছে, তখন তুমি ইমেইল হিসেবে এটা পরীক্ষায় প্রেজেন্ট করতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো, এই তোমার ইনফর্মাল লেটার অথবা ইমেইলের জন্য আমি আবারও বলছি, পরীক্ষায় কিন্তু ইমেইল আসার সম্ভাবনা একটু কম রয়েছে, তোমার পরীক্ষায় ইনফর্মাল লেটারই আসবে। তো ইনফর্মাল লেটার যে আসবে, ইনফর্মাল লেটারের জন্য আমি তোমাকে 11টা ইনফর্মাল লেটার দিয়েছি। এখান থেকে আশা করি 100% কমন আসবে, তুমি এখান থেকে একটা ইনফর্মাল লেটার কমন পাবেই, ঠিক আছে? পরীক্ষায় ইমেইল আসার সম্ভাবনা কম, ইনফর্মাল লেটার আসবে। দেখো, অ্যাডভাইসিং নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, মানে তোমার বন্ধুকে অথবা বলবো যে তোমার ভাইকে যে পরীক্ষায় অসুধ উপায় অবলম্বন না করার জন্য উপদেশ দিয়ে একটা লেটার লিখো। অ্যাডভাইসিং নট টু শেয়ার ফেক বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়াতে যাতে কোনো ফেক নিউজ শেয়ার না করে, সেটার উপদেশ দিয়ে তোমার বন্ধুকে অথবা তোমার ছোটো ভাইকে একটা কী করো, লেটার লিখো। এরকম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং, মানে নিউজ পেপারের গুরুত্ব নিয়ে তোমার বন্ধুকে একটা লেটার লিখো, অথবা তোমার ছোটো ভাইকে একটা লেটার লিখো। টেলিং অ্যাবাউট ইউর প্ল্যান, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। দেখো, টেলিং অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এসএসসি পরীক্ষা, তোমার পরিকল্পনা কী সেটা নিয়ে তুমি তোমার বড় ভাইকে অথবা বন্ধুকে, ঠিক আছে, একটা চিঠি লিখো, এভাবে আসবে। তো এটা অনেক সময় এরকম আছে যে হোয়াট ইউ ইন্টেন্ট মানে মনস্থির করা, হোয়াট ইউ ইন্টেন্ট টু ডু আফটার এইচএসসি এক্সামিনেশন, মানে এইচএসসি পরীক্ষার পর তুমি কী করার জন্য মনস্থির করো। তো ওটা আর এটা একে অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএসসি পরীক্ষার পর তোমার পরিকল্পনা কী, আর হোয়াট ইউ ইন্টেন্ট টু ডু আফটার এইচএসসি পরীক্ষার পর তুমি কী করার জন্য মনস্থির করো, একই, ঠিক আছে? এটা ওইভাবে আসতে পারে। এটা হোয়াট ইউ ইন্টেন্ট টু ডু আফটার এইচএসসি এক্সাম, ওই রকমভাবেও আসতে পারে। তাহলে ওটা আসলে আর এটা আসলে একই কথা মনে রাখবা। হচ্ছে প্রিপারেশন ফর সামনের পরীক্ষা নিয়ে তোমার প্রস্তুতি কেমন, সেটা নিয়ে তোমার বাবাকে, তোমার মাকে, তোমার বড় ভাইকে একটা চিঠি লিখো। টেলিং দ্য প্রোগ্রেস, তোমার পড়ালেখার অগ্রগতি নিয়ে একটা চিঠি লিখো। কংগ্রেচুলেশনস অন ব্রিলিয়ান্ট, কেউ তোমার বন্ধু অথবা তোমার ছোটো ভাই ভালো একটা রেজাল্ট করেছে বা কোথাও সাকসেস হয়েছে, তার ব্রিলিয়ান্ট সাকসেসের জন্য তাকে অভিনন্দন জানিয়ে একটা লেটার লিখবা। অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ শেখার সুবিধা নিয়ে তুমি একটা ইংলিশ শেখার গুরুত্ব নিয়ে, ইংলিশ শিখলে কী কী সুবিধা রয়েছে, ঠিক আছে, উপকারিতা কী, এটা নিয়ে তুমি একটা লেটার লিখতে বলবে। অ্যাডভাইসিং নট টু ওয়েস্ট টাইম, স্যার ফেসবুক চালিয়ে যাতে সময় অপচয় না করে এই জন্য উপদেশ দিয়ে তোমার বন্ধুকে অথবা তোমার ছোটো ভাইকে একটু লেটার। আস্কিং অ্যাডমিশন প্রসিডিউরস ফর ওভারসিজ স্টুডেন্টস, ঠিক আছে, মানে অ্যাডমিশন প্রসিডিউরসের কীভাবে অ্যাডমিশন প্রসিডিউরসটা জিজ্ঞেস করে একটা লেটার, ঠিক আছে? আচ্ছা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রিপারেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 2 3 4 5, এই 5টা আমি তোমাকে 11টার লেটার দিয়েছি। আবার এগুলো যদি ইমেল হিসেবে আসে, তুমি ইমেলের একটু কীভাবে লিখে সিস্টেমটা একটু জেনে নিবা। যদি এগুলো যদি ইমেল হিসেবে আসে, ইমেল হিসেবে তুলে ধরবা, যদি লেটার হিসেবে আসে, লেটার হিসেবে তুলে ধরবা, ঠিক আছে? ঠিক আছে, তবে ইনফর্মাল লেটার আসার সম্ভাবনা বেশি, ইমেল আসার সম্ভাবনা কম, লেটার আসার সম্ভাবনাই বেশি, লেটারেই আসবে হয়তো, ঠিক আছে? তো আমি তোমাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5টা 1 2 3 4 5টা দিয়েছি। এই 5টা তুমি আগে শিখবা মানে মুখস্থ নয়, কেউ মুখস্থ করিও না, মনে রাখবা। তুমি লাইন বাই লাইন একটু ভালো করে বাংলা অর্থ বুঝে, গ্রামার বুঝে পড়বা, পরীক্ষা দেখবা তুমি নিজের থেকে খুব দারুণভাবে লিখতে পারছো, ঠিক আছে? আর হচ্ছে, তো ওইভাবে পড়লে তুমি পরীক্ষায় কমন না আসলেও অনেক সময় নিজের থেকে লিখে ফেলতে পারবা। তাহলে এই 5টা তুমি স্ক্রিনশট নিয়ে নাও। যাদের লেটার নিয়ে কোনো প্রবলেম নেই, তারা ডান লিখে দাও, স্ক্রিনশট নিয়ে নাও। লেটার নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আর যাদের কোনো কোয়েশ্চেন নেই ওরা ডান লিখে দাও।
ডান লিখে দাও। ঐশী, প্রিয়া, নিশি, রিদুয়ান, রুমানা সুলতানা, নুসরাত, তাহা পড়ালেখায় মনোযোগ দাও। সাজেশনগুলো নোট করে নাও, সাজেশনগুলো খুব দ্রুত শেষ করে ফেলো। বাহ, সবাই লেটারটা ক্লিয়ার সবার কাছে? লেটার তুমি নিয়ে নিয়েছো, লেটারটা বুঝতে পেরেছো। এরপর দেখো গ্রাফ চার্ট অথবা পাই চার্ট, যেটা কোয়েশ্চেন নাম্বার 10-এ আসবে। কোয়েশ্চেন নাম্বার 10 গ্রাফ চার্ট অথবা পাই চার্ট, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের গ্রাফ চার্ট অথবা পাই চার্টের জন্য গ্রাফ চার্ট অথবা পাই চার্ট, গ্রাফ চার্ট এবং পাই চার্ট কীভাবে লিখবো আমাদের সুন্দর একটা ফরম্যাট রয়েছে। সামারি কীভাবে লিখবা সুন্দর একটা ফরম্যাট রয়েছে। গ্রাফ কীভাবে লিখবে একটা ফরম্যাট রয়েছে। গোছানোভাবে আমরা অফলাইন ক্লাসে আমাদের স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিব। তো অনলাইনে যদি গ্রাফের তোমরা যদি তোমাকে জানাও, তুমি আমাদের অফিসে যোগাযোগ করে জানালে আমরা তোমাদের সাপোর্ট পেলে আমরা গ্রাফের উপর, সামারির উপর, কীভাবে টোটাল রাইটিং পার্টের উপর একটা ক্লাসের আয়োজন করব। টোটাল রাইটিং পার্ট কত পেজ লিখতে হবে, কোনটা কত পেজ লিখতে হবে, কীভাবে লিখতে হবে, ঠিক আছে? ফরম্যাট কী, ঠিক আছে? কী কী পরীক্ষার মধ্যে গ্রাফের মধ্যে কী কী লিখতে হবে, কীভাবে লিখলে ভালো ফুল মার্কস পাওয়া যাবে, বিস্তারিত গ্রাফ, সামারি, ইমেল, এগুলো নিয়ে তোমাদের আলাদাভাবে একটা ক্লাসের আয়োজন করব। তোমরা সাপোর্ট করলে অবশ্যই ক্লাসের ব্যবস্থা হবে। তাহলে তোমরা একটু এই যে গ্রাফ চার্টের মধ্যে এগুলো খুবই, গ্রাফ চার্ট আমি এখানে 11টা গ্রাফ দিয়েছি। এখান থেকে 100% কমন আসবে, এখান থেকে 100% তুমি কমন পাবেই, ঠিক আছে? তোমাকে আমি গ্রাফের একটা ফরম্যাট দিব। দেখো গ্রাফের একটা ফরম্যাট রয়েছে, গ্রাফের একটা সুন্দরভাবে কীভাবে গ্রাফ সাজিয়ে লিখবে। তবে গ্রাফটা হচ্ছে তোমাকে উপস্থিত পরীক্ষার হলে ওই যে গ্রাফটা দেওয়া থাকবে ওটা একটু বর্ণনা করবো, পাই চার্ট যেটা থাকবে ওটা বর্ণনা করতে হবে। উপস্থিত তোমাকে একটু সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? গ্রাফের বর্ণনাটা করতে হবে। তারপরও গোছানো একটা কী রয়েছে, গোছানো একটা ফরম্যাট রয়েছে, সেটা অ্যাপ্লাই করে তুমি ফুল আনসার করতে পারো। তারপরে তুমি এই গ্রাফগুলো দেখে যাবে, এখান থেকে কমন আসবে, ঠিক আছে? তুমি দুইভাবে প্রস্তুত, তুমি একটা ফরম্যাটও দেখে যাবা, আবার গ্রাফ এগুলোও দেখে যাবো। পরীক্ষায় এগুলো যদি এখান থেকে কমন আসবেই, এখান থেকে কমন আসবেই আসবে, এগুলো কমন আসবে এবং এগুলো সুন্দরভাবে তুলে ধরবা, ঠিক আছে? দেখো চয়েস অফ প্রফেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি। দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Different academic areas admitted into public university, export and imports of Bangladesh, very very important. देखो number of internet users, very very important. The importance of and uses of learning, uses of English, positive and negative uses of internet by different age groups. The sources of air pollution in a city, এটা pie chart খুব important, ঠিক আছে? The export sectors in Bangladesh, very very important. দেখো দ্য পার্সেন্টেজ অফ টাইপস অফ ট্রান্সপোর্ট, এটা খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? স্টুডেন্টস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, ঠিক আছে? দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 2 3 4 5 6 এই 6টা আমি তোমাকে 11টা গ্রাফ দিয়েছি। এই 11টা গ্রাফ থেকে 6টা তোমাকে ইম্পর্টেন্ট করে দিয়েছি। তুমি কি করবা, প্রথমে এই 6টা গ্রাফ যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি, এই 6টা গ্রাফ একটু ভালো করে দেখবা। তারপরে এখানে আরও 5টা 6টা চলে গেলে আরও 5টা আছে, ওই 5টা একটু দেখবা, ঠিক আছে? তারপর তুমি একটা ফরম্যাট দিব, ফরম্যাটটা একটু দেখে নিবা, ঠিক আছে? অফলাইন ক্লাসের স্টুডেন্ট আমাদের ফরম্যাটটা পেয়ে যাবে। যাদের এমনিতেই আমাদের এসপি কোচিংয়ের অফলাইনের স্টুডেন্ট না, তা তুমি আমাদের সাথে অফিসে যোগাযোগ করবো, অবশ্যই তুমি আমাদের থেকে ফরম্যাটটা নিয়ে নিতে পারবা, ঠিক আছে? আর হচ্ছে তোমার যদি গ্রাফের উপর একটা ক্লাস তোমরা সাপোর্ট করো, আমি অবশ্যই একটা টোটাল একটা ক্লাস দিব, গ্রাফ, ইমেল, ঠিক আছে? আর টোটাল রাইটিং পারবো, টোটাল 40 মিনিটস ফার্স্ট পেপার রাইটিং পার্টের উপর আমি একটা ক্লাস অবশ্যই ব্যবস্থা করার ট্রাই করবো। তোমরা আমাকে জানাও ক্লাস প্রয়োজন হবে কি না, ঠিক আছে? তাহলে তুমি প্রথমে কী করবে, এখানে আমি 11টা গ্রাফ দিয়েছি, আগে 11টা গ্রাফ এবং পাই চার্ট দিয়েছি, মোট 11টা দিয়েছি। 11টা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5-6টা দিয়েছি। এই 6টা তুমি আগে ভালো করে দেখবা, দেন বাকি 5টা দেখবা। এরপর তুমি একটা ফরম্যাট দেখে নিবা পরীক্ষায়, যাতে তুমি নিজের মতো করে লিখতে পারো। আর যদি এরপরে এগুলো করার পর তোমার হাতে যদি সময় থাকে, তাহলে এই 2টা গ্রাফ একটু তুমি দেখে নিবা। দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার, এই 2টা গ্রাফ তুমি একটু ভালো করে দেখে নিবা যদি এগুলো করার পর সময় থাকে, ঠিক আছে? তাহলে গ্রাফটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, গ্রাফ এবং পাই চার্টের স্ক্রিনশট নিয়ে নাও। অনেকেই যুক্ত রয়েছে এখনও পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ।
স্ক্রিনশট নিয়ে নাও, যারা বুঝতে পেরেছো কথাগুলো, গ্রাফ নিয়ে বুঝতে পেরেছো কথাগুলো, তোমরা ডান লিখে দাও প্লিজ, ডান লিখে দাও। স্ক্রিনশট নিয়ে নাও গ্রাফ নিয়ে, যাদের আর কোনো কোয়েশ্চেন নেই, যারা বুঝতে পেরেছো ডান লিখে দাও, যারা বুঝতে পেরেছো ডান লিখে দাও। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আমি 7টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 7টা দিয়েছি, তাহলে এই 7টা আগে ভালো করে দেখবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 7টা দিয়েছি, এই 7টা আগে ভালো করে দেখবা, ঠিক আছে? যাদের কোনো প্রবলেম নেই ডান লিখে দাও, ডান লিখে দাও। আমরা আরেকটাতে যাব, আমরা আরেকটাতে যাব, তুমি ডান লিখে দাও। যারা বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো ডান লিখে দাও। ডান, ডান। দীপ দে ডান, সুমি মহাজন ডান, নুসরাত জাহান, সুরাইয়া, নিশি দে, রাফিয়া ফারহিন। বাহ, সবাই ক্লিয়ার। তাহলে আশা করি গ্রাফ চার্টটা ক্লিয়ার। এই যে আমরা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে তোমরা সবসময় একটা মনে করো যে কি, সবসময় তুমি একটু যে যে টপিকটা নিয়ে তুমি সবসময় একটু ঝামেলায় দেখো, তোমার মনে হয় যে ঝামেলা, তোমার মনে হয় যে কেন এই টপিকটা আমি কী করব, থিমটা আমি কী করব। একদম ইজি। তোমার যে টপিকগুলো রয়েছে এতক্ষণ যা যা টপিক বলেছি, সবচেয়ে সহজ একটা টপিক হচ্ছে থিম রাইটিং, ঠিক আছে? থিম রাইটিংয়ের সুন্দর গোছানো একটা নিজের মতো করে কীভাবে থিম রাইটিং করবা সেটার গোছানো একটা কী রয়েছে, গোছানো একটা ক্লাস রয়েছে, নোট রয়েছে আমাদের কাছে। তো আমাদের অফলাইনের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে আমরা যে কবিতাগুলো দেখো, তোমাদের টেক্সট বুকে যে কবিতাগুলো, যে ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে এখানের মধ্যে যে কবিতাগুলো রয়েছে, ওই কবিতা থেকে মাত্র 9টা কবিতা দেওয়া হয়েছে। এই 9টা কবিতা থেকে তুমি একটা কবিতা কমন পাবে। এই 9টা কবিতা থেকে তুমি 9টা কবিতা থেকে এই 9টা কবিতায় তুমি পরীক্ষায় 9টা থেকে একটা কবিতা অবশ্যই কমন পাবে। এই 9টা কবিতা থেকে তোমার পরীক্ষায় একটা আসবেই, ঠিক আছে? তোমার পরীক্ষা একটা আসবেই। এই টেক্সট বুকের মধ্যে যে কবিতাগুলো রয়েছে এই কবিতাগুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ 9টা কবিতা দেওয়া হয়েছে। তো এই 9টা কবিতা দেখো, তুমি এই 9টা কবিতায় কোন ইউনিটে পাবে, লেসন কত, সবগুলো এখানে বিস্তারিত লেখা আছে। এই 9টা কবিতা তুমি দেখে যাবা। তো আমাদের একটা লেকচার শিট রয়েছে, লেকচার শিটের মধ্যে এই 9টা কবিতার থিম এবং থিম দেওয়া আছে, আবার বাংলা অর্থ সহ নিচে, বাংলা অর্থ সহ থিমের নিচে আবার ওই থিমের বাংলা অর্থ সহ দেওয়া আছে, ঠিক আছে? এই থিমের আর আমাদের অফলাইন স্টুডেন্ট আমরা কবিতাগুলো ব্যাখ্যা করে করে বোঝাবো, ব্যাখ্যা করে করে বোঝানো হয় আমাদের স্টুডেন্ট, মানে কবিতাগুলো ব্যাখ্যা করে বোঝানো হবে। আবার থিম থাকবে, থিমের একটা লেকচার শিট রয়েছে, লেকচার শিটের মধ্যে থিমের বাংলা অর্থ সহ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ওই লেকচার শিটটা আমাদের অফলাইনের স্টুডেন্টরা কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যে হাতে পেয়ে যাবে, ঠিক আছে? অফলাইনের স্টুডেন্টরা আর যাদের আমাদের এই লেকচার শিটটা প্রয়োজন, এই 9টা কবিতার থিম বাংলা অর্থ সহ যাদের নোটটা প্রয়োজন, নোট এটা যাদের প্রয়োজন, তারা অবশ্যই তুমি যদি আমাদের এসপি কোচিং অফলাইন ব্যাচের স্টুডেন্ট না হও, তুমি এইচএসসি 2026 ব্যাচের স্টুডেন্ট যদি হও, তাহলে আমাদের এসপি কোচিংয়ে যোগাযোগ করবা। তোমাকে আমরা যেই নোটটা প্রয়োজন এই নোটটা প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে? আর হচ্ছে তোমার এডমিশন টেস্ট পর্যন্ত আমরা অবশ্যই তোমার পাশে থাকবো। তোমাদের সবার এইচএসসি 2026 ব্যাচ একদম এডমিশন টেস্ট পর্যন্ত তুমি থামলে চলবে না। এডমিশন টেস্ট পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে। তোমার পরিশ্রমে তোমাকে এইচএসসিতে জিপিএ 5 এনে দেবে। তোমার পরিশ্রমে বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে তোমার জন্য একটা সিট তুমি অর্জন করে নিতে পারবা। এটার ফলাফল হচ্ছে একমাত্র তোমার পরিশ্রম। তোমাকে এখন পড়ার টেবিলে বেশি বেশি সময় দিতে হবে, তাহলে তুমি এইচএসসিতে জিপিএ 5 এবং বাংলাদেশের যে কোনো একটা তোমার স্বপ্নের পাবলিক ইউনিভার্সিটিতে তুমি অবশ্যই ভর্তি হওয়ার সুযোগ পাবে, ঠিক আছে? তাহলে সবাই দেখো, এটা আই ডাইট ফর বিউটি ইউনিট 2 লেসন 1, ঠিক আছে? বেঙ্গলস ফেজ ইউনিট 3 লেসন 1, ড্রিমস ইউনিট 6 লেসন 2, হোল্ড ফাস্ট টু ড্রিমস ইউনিট 6 লেসন 2, দোজ উইন্টার ডেজ ইউনিট 8 লেসন 2। দেখো এখানে সবগুলো কবিতার নাম, 9টা কবিতার নাম, 9টা কবিতা কোন কোন ইউনিটে রয়েছে, কোন কোন লেসনে রয়েছে এখানে দেওয়া আছে। তুমি খুঁজে অবশ্যই একটু পড়বা। আর আমাদের নোটটা তোমাদের হাতে খুব শীঘ্রই পৌঁছে যাবে অফলাইনের স্টুডেন্টদের। আর যারা আমাদের অফলাইনের স্টুডেন্ট না, তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা। এই এই কবিতাগুলোর থিম বাংলা অর্থ সহ যে নোটটা রয়েছে এটা তোমরা পেয়ে যাবে আমাদের অবশ্যই যোগাযোগ করলে। আচ্ছা, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট দেখো, তোমাদের পরীক্ষায় যেটা আসবে, তোমাদের পরীক্ষায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যে হোল্ড ফাস্ট টু ড্রিমস দোজ উইন্টার ডেজ, ঠিক আছে, দোজ উইন্টার ডেজ। তারপর হচ্ছে তোমার সেপ্টেম্বর 1939, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই তিনটা কবিতা থেকে তোমাদের পরীক্ষা একটা কবিতা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটা কবিতা দিয়েছি, মোট 9টা কবিতা দিয়েছি, ওখান থেকে খুবই ইম্পর্টেন্ট 3টা কবিতা দিয়েছি। তোমার কাজ কি, তুমি আগে এই 3টা কবিতার থিম ভালো করে পড়বা, ঠিক আছে। তারপর বাকি 6টা কবিতা তুমি একটু ভালো করে পড়বা, বাকি 6টা কবিতা তুমি ভালো করে পড়বা, কেমন? আমি একটু আবার দিয়ে দিই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা স্ক্রিনশট নেয়নি ওদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা কবিতা তুমি একটু ভালো করে দেখবা, দেন বাকি 3টা চলে গেলে বাকি আরও 6টা আছে, এগুলো দেখবা, ঠিক আছে। এখান থেকেই এই 9টা কবিতা থেকে একটা 100% একটা কমন আসবেই। তুমি আগে দেখবে এই 3টা থেকেই একটা আসবে আশা করছি, ঠিক আছে। তো যারা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা লাস্ট টপিক আমাদের কবিতার থিমগুলো। তোমাকে থিমের সাজেশনটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। যাদের স্ক্রিনশট নিয়েছো ডান লিখে দাও, যারা স্ক্রিনশট নিয়েছো ডান লিখে ফেলো, যারা স্ক্রিনশট নিয়েছো ডান লিখে ফেলো। স্ক্রিনশট যারা নিয়েছো ডান লিখে দাও। ডান লিখে ফেলো যারা বুঝতে পেরেছো থিমের সাজেশনটা যারা নিয়েছো, ওরা ডান লিখে দাও, ভাইয়া ডান লিখে দাও, ঠিক আছে। আশা করছি সবাই স্ক্রিনশটটা নিয়েছো। তো এই কবিতা এই হলো আমাদের এই হলো আমাদের টোটাল ইংলিশ ফার্স্ট পেপার 100 নম্বর, ইংলিশ ফার্স্ট পেপার পূর্ণাঙ্গ 100 নম্বরের পূর্ণাঙ্গ সাজেশন, যেটা আমি তোমাকে সুন্দরভাবে একটা শর্ট সাজেশন দিয়েছি, প্রায় খুবই অল্প অল্প টপিক দিয়ে তোমাকে সাজেশনটা দিয়েছি। তুমি খুব শীঘ্রই একটা টার্গেট করে 25 থেকে 30 দিন একটা সময় নিয়ে, যে সময়টা তোমার রয়েছে, যে অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এই সাজেশনটা কমপ্লিট করে ফেলো। এখান থেকে আশা করছি তুমি 100% কমন পাবে, ঠিক আছে। তো তুমি আগামী তোমাদের এইচএসসি বোর্ড ফাইনাল পরীক্ষা, তো এইচএসসি পরীক্ষা তোমাকে ভালো করতে হবে, অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করার জন্য তুমি এতদিন কি পড়েছো না পড়েছো এগুলো বাদ দাও, তুমি আজকে থেকেই কঠোর পরিশ্রম শুরু করো, আজকে থেকেই তুমি রুটিন ওয়াইজ পড়ালেখা শুরু করো, আজকে থেকে ভালোভাবে পড়ালেখা শুরু করে দাও, আজকে থেকেই তুমি একটা রুটিন করো, ঠিক আছে। তুমি সবচেয়ে বেশি সময় একটু পড়ার টেবিলে দাও, ঠিক আছে। একটা প্রতিটা সাবজেক্টে একটা রুটিন করো, রুটিন করে তুমি পড়ালেখা শুরু করে দাও। ভাই তোমার মা বাবা আত্মীয় স্বজন সবাই একটু আশা করে বসে আছে তোমার এইচএসসি পরীক্ষাটা ভালো হবে, তোমার এইচএসসি পরীক্ষা ভালো রেজাল্ট হবে, তুমি এবার অ্যাডমিশন টেস্টে বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হবে। তারপরেই তোমার ক্যারিয়ারের জন্য তুমি মানে তোমার সুন্দর একটা সেট আপ, তোমার লাইফের সুন্দর একটা সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি কিন্তু থামলে চলবে না, তুমি আজকে থেকেই তুমি আমার এই ক্লাসটা শেষ করে তুমি নতুনভাবে তুমি একটা রুটিন তৈরি করো, নতুনভাবেই তুমি পড়ালেখা শুরু করো, ঠিক আছে। আজকে থেকেই তুমি দুর্দান্ত পড়ালেখা শুরু করো, পরিশ্রম করতে হবে তোমাকে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। তুমি টার্গেট রাখো 2টা বিষয়, আর 2টা বিষয় পর্যন্ত তোমাকে থামলে চলবে না। 2টা পরীক্ষা, একটা হচ্ছে এইচএসসি ফাইনাল পরীক্ষা, আর একটা হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট। এই 2টা পরীক্ষায় তুমি সাকসেস না হওয়া পর্যন্ত তোমাকে থামলে চলবে না। তুমি পরিশ্রম করা শুরু করে দাও আজকে থেকে নতুন উদ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আমাদের এসপি কোচিংয়ের প্রতিটা অনলাইন ক্লাসে তুমি যুক্ত থাকবে। আমাদের একটাই উদ্দেশ্য, তোমাদের সর্বোচ্চ ভালো রেজাল্টের জন্য তোমাদের পাশে থাকা। তুমি এইচএসসি ফাইনাল পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট, তুমি এইচএসসিতে জিপিএ 5 না পাওয়া পর্যন্ত, তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত, এবং তুমি এরপর পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি না হওয়া পর্যন্ত আমাদের সহযোগিতা সবসময় পাবে। আমাদের এসপি কোচিং পরিবারকে, বিজেড বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং পরিবারকে সবসময় তোমার পাশে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।